আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শনিবার 25 মে আবহাওয়া অফিসের সর্বশেষ ওরে বাবারে 5 নম্বর বিপদ সংকেত জানানো হয়েছে। তার মানে ঘূর্ণিঝড় আসতেছে, তাই না? একটা জিনিস ফলো করবে সবসময় যে যখনই কোনো ঘূর্ণিঝড় শুরু হয়, ঘূর্ণিঝড়ের আগে কিন্তু গরম লাগে প্রচণ্ড, আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে, তাই না? এরপরে ঝাঁকানাকা শুরু করে দেয় ওরা, তাই তো? হ্যাঁ, তাই তো ঝাঁকানাকা শুরু করে দেয়। লিঙ্কটা দিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা, সব গ্রুপে লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, এতক্ষণ ওয়েট করতেছিলেন যে স্যার কখন ক্লাসটা শুরু হবে। আজকে কিন্তু আমাদের উদ্বোধনী ক্লাসটা আজকে এখন শুরু হলো আমাদের। যাই, আপনারা সবাই যেখান থেকে আজকে ক্লাসটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান। এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, লাইনে দিয়ে দেন, কমেন্ট বক্সটা দিয়ে দেন। আচ্ছা, গরম লাগতেছে কার কার? তোমার তো লাগতেছে না? তোমার লাগে? সবাই লাগতেছে। ছেলেদের গরম লাগে? তোমার লাগে? শুনেন, গরম লাগবে না, যাদের শরীরে রক্ত আছে তাদের গরম লাগে, আর যারা রক্ত শূন্যতায় ভুগতেছেন তাদের গরম লাগে না, তাই না? যাদের রক্ত শূন্যতায় ভুগতেছেন তাদের কিন্তু গরম লাগে না, তাই তো? আচ্ছা, গরম তো লাগবে। গরমের সিজন যদি গরম না লাগে, শীতের সিজন যদি শীত না লাগে, তাহলে কিন্তু সেটাকে কি বলা যাবে না। আচ্ছা, যাদের কাছে হাইলাইটসগুলো আছে, অর্থাৎ এই যে বাংলা হাইলাইটসটা সবাই সাথে নেন। এই যে বাংলা হাইলাইটসটা আছে, আমি মুখস্থ বিদ্যাগুলো কিন্তু আমি পড়িয়েছিলাম। এই হাইলাইটসে শুধু ধারাবাহিকভাবে পড়তে হবে। আমাদের প্রথম যে টপিকটা আছে, টপিকটার নামই হলো ভাষা, ধ্বনি, বর্ণ। তার আগে কিন্তু যদি কারোর সামনে সিভিল সার্জনের পরীক্ষা যদি কারোর সামনে থাকে এবং মানে খাদ্য পরীক্ষার সামনে, তারা কিন্তু দ্রুত 2024 সালের প্রশ্নগুলো সব কী করে ফেলবা, একদম 2024 সালের প্রশ্নগুলো সব পড়ে ফেলবা। যদি কোনো কারণে কোনো কিছু না বুঝতে পারো, সেটা আমাকে কি করে, আমাকে কিন্তু জানাবেন, বা ম্যাথ স্যারকে জানাবেন, ইংলিশ স্যারকে জানাবেন, এগুলো ঠিক আছে। তো এখানে প্রথম যে টপিকটা আছে সাধু ও চলিত ভাষার পার্থক্য, তাই না? এই টপিকটা থেকে কিন্তু আমাদের 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে সাধু ও চলিত ভাষার পার্থক্য। নিবন্ধন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। তো সাধু ও চলিত ভাষার পার্থক্য পরে একটা যে কোনো চাকরি পরীক্ষা একটা ছোট্ট একটা প্রশ্ন লিখিত পরীক্ষা আসতে পারে 10 থেকে 20তম গ্রেডের। সে প্রশ্ন হলো সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু ও চলিত ভাষার পার্থক্য লিখুন, লিখুন, ঠিক আছে? সাধু সাথে পার্থক্য হলো 5টি। কয়টি? 5টি। এরকম একটা লিখিত প্রশ্ন আপনাদের আসে বা আসতে পারে। আবার দেখুন প্রিলিতে কিভাবে আসবে। প্রিলিতে কিন্তু আসবে নিচের কোনটি সাধু ভাষা, নিচের কোনটি চলিত ভাষা, এরকম। তাই সিটে কিন্তু এখানে কিন্তু আমাদের সাধু ও চলিত ভাষার পার্থক্য সুন্দর মতো এখানে কিন্তু দেয়া আছে। আপনারা সেখান থেকে সাধু ও চলিত ভাষার পার্থক্য পড়ে ফেলবেন। ওকে, তা আমি যা সাধু চলিত ভাষা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হলো, পরীক্ষা প্রশ্ন আসতে পারে সাধু ভাষার জনক কে, বা সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন। 2টে ভাষার লাগে। দেখেন 1 নম্বর প্রশ্ন, সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন। সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন। আর একটা প্রশ্ন আসে, সাধু ভাষার জনক কে। সাধু ভাষার জনক কে, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, চলিত ভাষার জনক কে। এই 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন লিখছেন। প্রচুর গরম, প্রচুর গরম। একটু খেয়াল করেন, যদি পরীক্ষা আসে সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন, এটার উত্তরটা লিখে রাখেন রাজা রামমোহন রায়। রাজা, এই বেটা কিন্তু রাজা ছিল না, রাজা তার উপাধি, রাজা রামমোহন রায়। তা পরীক্ষা যদি প্রশ্ন আসে সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন, উত্তরটা কি হবে? রাজা রামমোহন রায়। আর যদি বলে সাধু ভাষার জনককে, তাহলে উত্তরটা লিখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ। কত মানে কাকে? 1940 সালে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় কোন কলেজ? সংস্কৃত কলেজ। তাকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয়। ক্লিয়ার? এরপর দেখেন চলিত ভাষার জনককে। চলিত ভাষার জনককে বলতে পারেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, চলিত ভাষার জনক প্রমথ চৌধুরী। দ্রুত লেখেন, দ্রুত। চলিত ভাষার জনক হলো আমাদের প্রমথ চৌধুরী। দ্রুত লেখেন, দ্রুত। প্রমথ চৌধুরী। চলিত ভাষার জনক প্রমথ চৌধুরী। পয়েন্ট কটা দ্রুত লিখে ফেলবেন, দ্রুত। যে কোনো পরীক্ষা আমাদের কাজে লাগবে, কিন্তু দ্রুত লিখবেন। প্রশ্ন কটা?
লিখেছেন? গুড। এবার দেখেন, এখান থেকে সাধু ও চলিত ভাষা থেকে যদি আর কোনো প্রশ্ন ধরে, সেটা হলো বলতে পারে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধুরীতি। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? সাধুরীতি, সরি চলিত রীতি। এরপর আমাদের প্রশ্ন আসবে, সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ভাষার কোন রীতি? সাধুরীতি। ক্লিয়ার? ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে ভাষার কোন রীতি? সাধুরীতি। নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী ভাষার কোন রীতি? সাধুরীতি। ক্লিয়ার তো? পারবো আমরা? তাহলে এখান থেকে যেন আমরা পারি, ঠিক আছে? তা ভাষা রীতি থেকে একটু প্রশ্ন আসবে। যাই হোক, সাধু ও চলিত ভাষার পার্থক্য আমাদের এই যে এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখান থেকে এটুক পড়ে নেবে, এরপর এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন, মনে থাকবে তো? গুড। এবার দেখেন, এই যে ভাষা রীতির একটা পার্ট কিন্তু সাধু ও চলিত, তাই তো? তা আমরা দেখি ভাষা রীতি, ভাষা রীতি কয়টি? এই একটা প্রশ্ন, ভাষা রীতি কয়টি? অর্থাৎ প্রত্যেক ভাষার রীতি হলো দুইটি। প্রত্যেক ভাষার রীতি কয়টি? দুইটি। একটা হলো কথ্য আর একটা কি লেখ্য, অর্থাৎ একটা রিটেন ফর্ম আর একটা কি ওরাল ফর্ম। একটা রিটেন আর একটা কি ওরাল ফর্ম। তা কথ্য রীতি মানে যে আমরা কথা বলি, তাহলে আমরা কথা বলি কিন্তু দুই স্টাইলে কথা বলি, একটা কি প্রমিত রীতি আর একটা কি আঞ্চলিক রীতি। অর্থাৎ একটা আঞ্চলিক ভাষায় কথা বলি আর একটা কি আমাদের প্রমিত রীতিতে কিন্তু আমরা কথা বলি। তাহলে ভাষার রীতি হলো এই দুইটি। দ্রুত লেখেন, ভাষার রীতি কয়টি? দুইটি। একটা হলো আদর্শ কথ্য রীতি আর একটা হলো আঞ্চলিক কথ্য রীতি। একটা হলো আদর্শ কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি, আর একটা কি আঞ্চলিক কথ্য রীতি। একটু খেয়াল রাখেন, আমরা কিন্তু কথা বলে দুই স্টাইলে কথা বলি। একটা হলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আদর্শ কথ্য রীতি। এই যে আমি যে পড়াচ্ছি এটা কিন্তু আপনারা যে লিখতেছেন খাতা কলমে এখন, এটা কোন রীতি? আদর্শ কথ্য রীতি। যেমন আমি তোমাকে ভালোবাসি, এটা কোন রীতি? আদর্শ কথ্য রীতি। বগুড়ার মানুষে কি বলে কত? বগুড়ার আঞ্চলিক ভাষায় কি বলে? কথা বল না, কি বলছে? বগুড়ার আঞ্চলিক ভাষায় কি বলে? মই নাকি হামি? হামি হামি তোমার, আরে বাবা কও না কি? আমি তোমাকে ভালোবাসি, তোমাক, ও আমি তোমাক ভালোবাসি। ওরে বাবারে, দেখছেন? তো এটা হলো আঞ্চলিক কথ্য রীতিটা কি? আমি তয়কার তো ময়কার মাক, আমি তোমাক ভালোবাসি, তাই তো? এই যে দেখেন। আর এটা আদর্শ কথ্য রীতি কি? এই দ্য গুড, আমি তোমাকে ভালোবাসি। কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এখন এটা বুঝছেন তার আদর্শ কথ্য রীতিটা কি? আমরা যে এই যে পড়াশোনা করি সবই হলো আদর্শ কথ্য রীতি। আচ্ছা, যারা অনলাইন আছেন না বুঝলে একটু কইেন, বুঝছেন? পড়াশোনা করতে হবে বেসিক থেকে। গতকাল যারা ব্যাংকের পরীক্ষা দিয়েছেন দেখেন, বাংলা প্রশ্ন সলভ করাইছিলাম, দেখছেন? একটা ক্যাশ নিয়োগ পরীক্ষা, ক্যাশ ব্যাংকে বসে বসে খালি টিয়া গুনবেন, কত টাকার বা বেতন পাবে একজন বেকারে? তো এই একটু ব্যাংকে টাকা গুনবে, তাতেও কি পরিমাণ কঠিন প্রশ্ন হয়েছে দেখছেন? সেখানে বাংলা যদি বেসিক থেকে না জানে কোনো লাভ নাই। ছোট্ট চাকরি পরীক্ষা যত তত প্রশ্ন কঠিন। আপনারা মনে করেন আপনি ছোট্ট একটা অফিস সহায়ক পরীক্ষা দিবেন, কম্পিউটার অপারেটর পরীক্ষা দিবেন, আপনি একটা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দিবেন, মনে করেন যে এটা তো সহজ প্রশ্ন আসবে, ছোট্ট এত ওই যুগ ভুলে যান, ওই যুগটা ভুলে যান। এখন কি করতে হবে? প্রশ্ন কিন্তু কঠিন কঠিন প্রশ্ন হয়, সুতরাং ডিপলি জানতে হবে, বেসিক থেকে জানতে হবে। আচ্ছা, লিখছেন সবাই না? গুড। ওরে তাজনিয়া লিখছে, স্যার আমি তোমাকে ভালোবাসি। উফ। স্বাধীন আহমেদ লিখছে, স্যার আমি তোমাকে ভালোবাসি। গুড। কার এলাকায় এই বাক্যটা প্রত্যেক এলাকার আঞ্চলিক ভাষায় কি বলে? নোয়াখালীর মানুষ কি বলে? এই নোয়াখালী আছে কে? আপনাকে নোয়াখালী নেই? আরে আচ্ছা, যাই হোক, আমরা দেখেন এই যে দেখেন আঞ্চলিক কথ্য রীতি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। বরিশাল তো মুই তোমাকে ভালোবাসি, মুই তোমাকে ভালো পাই, ভালোবাসি, এরকম, তাই না? ওরে তোমার কইছে কেউ? রে খাইছে রে, দেখছেন? এই বগুড়ার চেংড়ি রে বরিশাল এখন পোলায় জানো কইছে মুই তোমারে ভালো পাই। ওরে রে, খাইছে খাইছে। বগুড়ার কিন্তু মেয়েদের কি ডাকে? চেংড়ি না? চেংড়ি চেংড়ি ছুরি ডাকে তোমাদের, তোমাদের ছুরি ডাকে। ওরে বগুড়ার ছুরি, চেংড়ি, ছুরি, এদেরকে বরিশাল্লা পোলায় কি কইছে? মুই তোমারে ভালো পাই। বাহ। হ্যাঁ, দিনাজপুর রংপুর বলে, হ্যাঁ, কিন্তু বগুড়ার মানুষ ওইটাই বলে চেংড়ি।
হ্যাঁ, আই তুয়ারে ভালোবাসি। এই যে সরিয়া জাল হচ্ছে আই তুয়ারে ভালোবাসি, নোয়াখালী। আই তুয়ারে ভালোবাসি, বাহ। মুই তোক ভালোবাসু, বাহ, গুড। আমি তোমাকে ভালোবাসি, বাহ। মাগুরা থেকে আসি স্যার। কই মাগুরার মানুষ কি বলে? ওরে বাবারে, মুক্তি লিখছে স্যার আমি তোমাকে ভালোবাসি। এরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলে। মুই তোমারে ভালো পাই, আই আই তোমারে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সিরাজগঞ্জ, গুড। দেখছেন, সিরাজগঞ্জের মানুষ এই কথাটাই বলে। পাবনার ভাষায় তিয়ামো, আমি বগুড়ার সোল, আমি বগুড়ার সোল মানে আমি বগুড়ার ছেলে না, এটা বলে সোল। দেখছেন, এই তো গুড। চাকমা ভাষা কি? আমি তোমারে ভালো পাই, সিলেট, গুড। আমি তোমারে ভালো পাই, গুড। ওরে বার মার্জিয়া শারমিন লিখছে আমি নাসির স্যারকে ভালোবাসি, গুড। আমি এসব জানি না, আমি তোমারে ভালোবাসি। এই তো দেখ, খুলনার ভাষা আমি কি দেখি, খুলনা কি বলে? আমি তোমাকে ভালোবাসি, একদম এটাই বলে। ও যাই হোক, আমরা তাহলে বুঝে গেলাম যে আদর্শ কথ্যরীতি মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আমরা যে কথাগুলো বলি সেগুলো। তাহলে আমি তোমাকে ভালোবাসি। আর আঞ্চলিক কথ্যরীতি হলো আঞ্চলিক ভাষায় মানুষ যে কথা বলে, ঠিক আছে? ঠিক আছে না? পুরান ঢাকায় মানুষ কথা বলে মাগার কই যাবে লাগছো, মানে আপনি কই যান, আপনাকে যদি পুরান ঢাকায় মানুষ জিজ্ঞেস করে তাহলে কি বলবে? মাগার কই যাবে লাগছো, মাগার কই যাইবা লাগছো। তুমি যদি কিছু মানে খাচ্ছ, মাগার কি খাইবা লাগছো, মানে মাগার আসবেই। মাগার কি খাইবা লাগছো, মাগার কই যাবে লাগছো। যদি বিয়ে না করে, মাগার অহনো বিয়ে শাদী করেন নাইকা, কি বলবে? মাগার অহনো বিয়ে শাদী করেন নাইকা। এই যে আঞ্চলিক কথ্যরীতি, এটাকে কি বলে? আঞ্চলিক কথ্যরীতি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কথা বলেন না কেন? ক্লিয়ার? এবার বলেন ক্লিয়ার তো? আদর্শ কথ্যরীতি কি বুঝছেন? আবার বাচ্চাদের শিখায় অতে অজগর, অজগরটি আসছে তেরে, এটা পড়ায় না ছোটবেলা বাচ্চাদের? কিন্তু পুরান ঢাকায় পড়াই দেখো, পুরান ঢাকার বাচ্চারা বইবো অতে অজগর, অজগরটি আই ভালো লাগছে, মানে অতে অজগর, অজগরটি আসছে তেরে। এটু মানে অতে অজগর এটা ভালোই পারে, কিন্তু অজগরটি কি আসছে তেরে ওটা বলবে না, বলবে কি অজগরটি আই ভালো লাগছে। এবার বুঝছেন? তাহলে আমরা বুঝে গেছি। আবার যদি শুদ্ধ ভাষা বলে সাজানের সাজানো বাগান শুকিয়ে গেছে, তাহলে কি বলে? সাজানের সাজানো বাগান হুগায় গেছে গা, কি করব? সুন্দর একটা বাক্য লিখে দিলাম, সাজানের সাজানো বাগান কি, শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে। এটা কি? এটা কিন্তু আদর্শ কথ্যরীতি। এটাই যখন আবার পুরনো ঢাকায় চলে যাবে, এই বাক্যটা হয়ে যাবে সাজানের সাজানো বাগান হুগায় গেছে গা। কি বলবো? সাজানের সাজানো বাগান হুগায় গেছে গা। এবার বুঝছেন? তাহলে তাহলে এইগুলাই কি, এই তো গুড, এটা হলো আঞ্চলিক কথ্যরীতি। তাহলে এটা বুঝে গেছি আমরা, গুড। এখন দেখি আমরা লেখার স্টাইল কিন্তু তিনটা, প্রমিতরীতি, সাধুরীতি আর একটা কি কথ্যরীতি। এবার দেখেন লেখ্যরীতি হলো তিনটা রূপ, লেখেন প্রমিতরীতি, সাধুরীতি, কাব্যরীতি। প্রমিতরীতি, সাধুরীতি আর একটা কি, এটা আবার তিনটা, একটা বলে প্রমিতরীতি, প্রমিতরীতি আর একটা কি সাধুরীতি আর একটা কি কাব্যরীতি, কাব্যরীতি। তাহলে এটা কি প্রমিতরীতি, এই যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কথা বলি, প্রমিতরীতি আদর্শ কথ্যরীতি একই স্টাইল। আর সাধুরীতি তো বুঝলামই, সাধুরীতি সাধু ভাষা। শুনিয়া, আমি তার কথা শুনিয়া তোমার কাছে আসিব, কি লিখলাম? আমি তার কথা শুনিয়া তোমার কাছে আসিব, এটা কি সাধু ভাষা, ঠিক আছে। আবার কাব্যরীতি মানে যারা কবিতা লেখে, কবি সাহিত্যিকদের ভাষা, সেটাকে বলে কি কাব্যরীতি। ক্লিয়ার সবাই? আব্বে হালা কি কইবা লাগছো, দেখছেন? এই মোহাম্মদ রানাও পুরান ঢাকায় পারে, দেখছেন? এও পুরান ঢাকায় ভাষা পারে, গুড গুড গুড। তাহলে আমরা ভাষা রীতিটা ক্লিয়ার সবাই? ভাষা রীতি ক্লিয়ার কিনা? গুড। ওরে বাবা রে, এটা নিয়ে নাও, ফোনটা নিয়ে নিও। আচ্ছা, লিখলাম আমরা। তার সাধু ও চলিত ভাষার পার্থক্য থেকে আমাদের যদি প্রশ্ন আসে, আমরা যেন পারি পারি পারি। ওকে, এখন দেখেন, মানুষ তার মনের ভাব ব্যক্ত করার জন্য একে অন্যের সাথে যে ভাব বিনিময় করে তাকে আমরা কি বলি? ভাষা বলি, ঠিক আছে না? ভাষা। ওই যে গতকাল একটা ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন আসছে, নিচের কোনটি স্বতন্ত্র ভাষা? বাংলা একটা আলাদা স্বতন্ত্র ভাষা, সংস্কৃত আলাদা স্বতন্ত্র ভাষা, হিন্দি একটা আলাদা স্বতন্ত্র ভাষা, ইংরেজি একটা আলাদা স্বতন্ত্র ভাষা, তাই না? এখন দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যে একটা জিনিস, সেটা হলো ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? ব্রেইল ভাষা কারা ব্যবহার করে বলেন তো? ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? ব্রেইল ভাষা কারা ব্যবহার করে বলেন বলেন বলেন। ব্রেইল ভাষা কারা ব্যবহার করে বলেন তো? ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? বুঝতে পারেন? ব্রেইল কারা?
হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ বলা যাবে না। একটা জিনিস মাথার ভিতরে রাখবেন, কিছু ভাষা ব্যবহারে কিন্তু আমাদের কি সতর্ক থাকতে হবে। যেমন সুভাষণ নাম, এটাকে আমরা কি বলি? সুভাষণ। আমরা সরাসরি একটা ছেলেকে বা একটা মেয়েকে বলতে পারবো না যে, আমরা কিন্তু দেখবেন গ্রামগঞ্জে আসে পাত্রী দেখতে যায়, মেয়ে কেমন, মেয়ে শ্যামলা। কি বলে? মেয়ে শ্যামলা। এটা কিন্তু চমৎকার একটা কথা, কিন্তু বলা যাবে না মেয়ে কালো। সরাসরি বলা যাবে না ছেলেটা কি, ছেলের চেহারা কেমন, ছেলে কালো। এইটা কোনো কথা? এই কথাটা যদি ওই ছেলেটা শুনে বা ওই মেয়েটা শুনে মনে অনেক কষ্ট পাবে। এই জন্য বলতে হবে ছেলে কি, পাত্র কেমন, শ্যামলা, অথবা পাত্রী কেমন, শ্যামলা। এটা বলতে হবে, এটা একটা সুভাষণ, ঠিক আছে, বলতে হবে। তেমনি যে বলা যাবে না যে ব্রেইল ভাষা কারা ব্যবহার করে, সরাসরি বলবে না অন্ধরা। একজন অন্ধ ব্যক্তিতে অন্ধ বললে এটা খারাপ লাগে আসলে। অর্থাৎ বলতে হবে তাদের কি বলতে হবে, দৃষ্টি প্রতিবন্ধী। কি বলতে হবে? দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? উত্তরটা লিখে রাখেন, দৃষ্টি প্রতিবন্ধীরা। এটা দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে, দৃষ্টি প্রতিবন্ধীরা। দ্রুত লেখেন, দৃষ্টি প্রতিবন্ধীরা। তার ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? দৃষ্টি প্রতিবন্ধীরা অথবা অন্ধদের ব্যবহৃত ভাষা। এবার দেখেন আরেকটা প্রশ্ন আসতে পারে, ইশারা ভাষা কারা ব্যবহার করেন? ইশারা ভাষা কারা ব্যবহার করেন? এগুলো কিন্তু সব নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ইশারা ভাষা কারা ব্যবহার করেন? ইশারা ভাষা কারা ব্যবহার করেন বলেন তো? ইশারা ভাষা কারা ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন ইশারা ভাষা কারা, ইশারা ভাষা কারা ব্যবহার করেন? কথা করেন না? আরে করে, এইরকম দেখায় না। এটা কি দেখায় না এরকম? মানে এরকম দেখালে কি হয়? লাভ, ভালোবাসা, বুঝলেন না? এটাই কি ইশারা ভাষা। আবার বল না, বেবি কাছে আসো, বল না, এটা কি? আবার কে, চলে যা চলে যা, আম্মু আসছে, চলো চলো। এই যে এগুলোকে বলে কি ইশারা ভাষা। এটা কারা ব্যবহার করে? হ্যাঁ, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। এটা কারা কারা ব্যবহার করে? বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলতে হবে। অর্থাৎ আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি বোবা, তাই না? এটা বলতে হবে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে কোনটা? ইশারা ভাষা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। দ্রুত লেখেন, দ্রুত। হ্যাঁ, ওই যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, এটাই। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি? এটা নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি? প্রাচীনতম নিদর্শন কি? এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে হুবহু দেয়া আছে। বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি? কে পারেন বলেন তো, দ্রুত বলেন। বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। ভেরি গুড, উত্তরটা হবে চর্যাপদ। মনে থাকে জানো, বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ চর্যাপদ, এটা কিন্তু নতুন বোর্ড বইয়ের একটা প্রশ্ন। প্রশ্ন যেভাবে আসুক আমরা যেন পারি। ক্লিয়ার? এবার আমরা লিখব বাংলা ভাষার উপভাষা মোট কতটি? এটা নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। বাংলা ভাষার উপভাষা মোট কতটি? দ্রুত লেখেন, বাংলা ভাষার মোট উপভাষা কতটি? বাংলা ভাষার মোট উপভাষা হলো 6টি। এটা নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। বাংলা ভাষার মোট উপভাষা কয়টি? 6টি। 6টি। বাংলা ভাষার মোট উপভাষা হলো 6টি। দ্রুত লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা ভাষার মোট উপভাষা আছে 6টি। 1 নম্বরে লেখেন বাঙালি, 2 নম্বরে রাঢ়ী। 1 নম্বরে বাঙালি, 1 নম্বরে কি বাঙালি, 2 নম্বরে কি রাঢ়ী। দ্রুত লেখেন, রাঢ়ী, বাঙালি, রাঢ়ী। ঝাড়খণ্ডী, বরেন্দ্রী। ঝাড়খণ্ডী 4 নম্বরে কি বরেন্দ্রী। ঝাড়খণ্ডী আর একটা হলো বরেন্দ্রী। পূর্বী, কামরূপী। একটা হলো পূর্বী, একটা কামরূপী। বরেন্দ্রী, পূর্বী। 6 নম্বরে কি কামরূপী। হ্যাঁ, এই যে দেখেন, তার বাংলা ভাষার মোট উপভাষা আছে 6টি। 1 নম্বরে বাঙালি, 2 নম্বরে রাঢ়ী, 3 নম্বরে ঝাড়খণ্ডী, 4 নম্বরে বরেন্দ্রী, 5 নম্বরে পূর্বী, 6 নম্বরে কি
কামরূপী, এই তথ্যটা নিয়েছি কোথা থেকে আমি? নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের একটা তথ্য। অ্যান্ড বাঙালি অঞ্চল বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, অর্থাৎ এই যে বাংলাদেশের মধ্য মানে ঢাকা শহর যেটাকে বলে, আর দক্ষিণ অঞ্চল এই যে খুলনা, ফরিদপুর, বরিশাল, এই অঞ্চল এটাকে বলে কি? বাঙালি। মনে থাকবে এটা কি বাঙালি? বরিশাল, খুলনা, ফরিদপুর, এই যে এদিকে মাদারীপুর, শরীয়তপুর, ঢাকার অংশ, এগুলোকে কোন অঞ্চলের ভিতরে পড়ছে? বাংলা ভাষার। এটা হলো বাঙালি অঞ্চলের ভিতরে পড়েছে। রাঢ়ী অঞ্চল, এটা হলো টোটালটাই পশ্চিমবঙ্গ। এটা কোথায়? এটা হলো ভারতের পশ্চিমবঙ্গ। তা পশ্চিমবঙ্গের যে উপভাষাটার নাম কি? রাঢ়ী। এটা হলো ভারতের পশ্চিমবঙ্গ অংশটাকে বলা হয় রাঢ়ী। লিখছি আমরা? গুড। এবার বরেন্দ্রী কোথায়? বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশে কি? উত্তর পশ্চিম অঞ্চল, অর্থাৎ রাজশাহী, রংপুর, এই অঞ্চলটা কি পড়ছে? রংপুর, রাজশাহীটা বেশি পড়ছে, রাজশাহী। ঠিক আছে। উত্তর পশ্চিম বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল। পূর্বী অর্থাৎ বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা এবং আসাম। ত্রিপুরা, আসাম, এই পূর্বী অঞ্চল কোথায়? ত্রিপুরা, আসাম অঞ্চল। মনে থাকবে তো? এরপরে আছে কি? কামরূপী ভাষা। কোনটা? কামরূপী। এটা হলো বিহার। এটা কোথায়? বিহার আর বাংলাদেশের রংপুর। বিহার আর একটা কথা, বাংলাদেশের কামরূপী কোনটা পড়ছে জানেন? রংপুর। বাংলাদেশের রংপুর। আর ভারতের কোন অঞ্চল? বিহার। মনে থাকবে তো? ঝাড়খণ্ডই কই গেল? ওই যে ভারতের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডই কোথায়? হ্যাঁ, ওটা হলো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল। ওটা পশ্চিমবঙ্গের কিছু অংশ পড়ছে ঝাড়খণ্ডী, এটা ভারতের ঝাড়খণ্ড, এবং ভারতের পশ্চিমবঙ্গেরও কিছু অংশ পড়ছে। হ্যাঁ, ওইখানে একটা আছে, অঞ্চল আছে। আচ্ছা, যাই হোক, এবারে আমরা লিখবো বাংলা ভাষার উৎপত্তি। এবার কি শিখবো? বাংলা ভাষার উৎপত্তি। দ্রুত লেখেন, বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি। দেখেন, বাংলা ভাষার উৎপত্তি, এখান থেকে প্রশ্ন কিন্তু ধরে। প্রথমে দেখেন, এটা হলো নবম দশম শ্রেণী বোর্ড বইয়ের ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় থেকে আসছে কি? ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়। এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে ভারতীয় আর্য। ভারতীয় আর্য। এখান থেকে আসছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা। এখান থেকে দুইটা ভাষার জন্ম লাভ করলো, একটা আমাদের বাংলা ভাষা, আর এটা হলো অসমিয়া ভাষা। এটা ভারতের আসামের ভাষা। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, যদি পরীক্ষা কিছুদিনে অনেক চাকরি পরীক্ষা, ছোট ছোট চাকরি পরীক্ষা আসছে, যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। মনে থাকে জানো? বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। দেখেন, ইন্দো ইউরোপীয় একটা ভাষা, পৃথিবীর একটা কাল্পনিক ভাষা বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান দুইটা শাখা, একটা হলো কেন্তুম আর একটা শতম। শতম শাখা থেকে মূলত ভারতীয় উপমহাদেশের অধিকাংশ ভাষার জন্ম। এবার আসি যে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের যেটা দেওয়া, এখানে ইন্দো ইউরোপীয়, এখান থেকে একটা ভাষার আসছে, কি নাম কি? ইন্দো ইরানীয়। এখান থেকে আসছে কি? ভারতীয় আর্য। এখান থেকে আসছে কি? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে কয়টা ভাষা লাভ করলো, জন্ম লাভ করলো? বাংলা ভাষা, আর অসমিয়া মানে আসামের ভাষা। এখন যদি পরীক্ষা আসে বাংলা ভাষা উৎপত্তি হচ্ছে কোথা থেকে? প্রাকৃত ভাষা। কোনো কারণে যদি অপশনে প্রাকৃত খুঁজে না পান, তাহলে বঙ্গ কামরূপী টিক মারবেন। মনে থাকে জানো? যদি কোনো কারণে অপশনে প্রাকৃত ভাষা খুঁজে না পান, তাহলে টিক মারবেন কোনটা? বঙ্গ কামরূপী। মনে থাকবে তো? ওটা আলাদা, ওটা হলো ডক্টর সুনীতি কুমারের মতে, অর্থাৎ ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এটা দুজন মনীষীর বাক্য। হ্যাঁ, যারা অনলাইনে আছেন ভালো করে খেয়াল রাখবেন। গুড। তা আবার প্রশ্নটা ভালো করে খেয়াল রাখেন, এই প্রশ্নটা কিন্তু আপনারা ভুল করে আসেন। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। অপশনে প্রাকৃত যদি খুঁজে না পান চারটার ভিতরে, টিক মারবেন বঙ্গ কামরূপী। তো বাংলা ভাষা উৎপত্তি হয়েছে, তাহলে কি দিব আমরা? বঙ্গ কামরূপীতে টিক দিব। মনে থাকে জানো? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। গৌড়ীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কি? মাগধী প্রাকৃত থেকে। কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। মূলত আমাদের বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। প্রাকৃত অপশন না থাকলে বঙ্গ কামরূপী। এরপর দেখ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যদি বলা হয় যে বাংলা ভাষার জননী বা মা বলা হয় কোন ভাষাকে? এই প্রাকৃত ভাষাকে কিন্তু বাংলা ভাষার জননী বলা হয় অথবা মা বলা হয়। ক্লিয়ার? বাংলা ভাষা মাকে, এইটা। তাহলে বাংলা ভাষা বোন, ভাই কে? অসমিয়া। ও কিন্তু বাংলা ভাষার কি? বোন অথবা কি? ভাই।
অথবা সহদার ভাষা। ক্লিয়ার? গুড। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে যে বাংলা ভাষা উদ্ভূত হয়েছে কোন ভাষা থেকে, মূলত এইটা বোঝানোর জন্যই আমি এটা দিলাম। ওর বেল নেই, ওগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে না। আচ্ছা গেলাম এটা, এখান থেকে যে পরীক্ষা প্রশ্ন আসবে এটা যেন আমরা পারি। এবার লিখবো আমরা কি? আচ্ছা এবার আমরা লিখি ধ্বনি। কি লিখবো? আচ্ছা ধ্বনি চ্যাপ্টারটা একটু দেখেন। ধ্বনি, মুখ নিঃসৃত অথবা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে কি বলা হয়? ধ্বনি বলা হয়। মুখ নিঃসৃত অথবা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। ঠিক আছে, বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতটি? দ্রুত লেখেন। বাংলা ভাষার মোট ধ্বনি কয়টি? কে পারেন অনলাইনে যারা আছেন? বাংলা ভাষায় ধ্বনি কতটি? বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতটি? কেউ পারেন না? বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতটি? দ্রুত বলেন। বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? তাড়াতাড়ি বলেন। বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতটি? বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি অথবা মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মোট ধ্বনি কতটি অথবা মৌলিক ধ্বনি কতটি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি? মৌলিক ধ্বনি কতটি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি অথবা বাংলা ভাষায় ধ্বনি কতটি? ভাই প্রাইমারি ভাইভে বোর্ডে যাবেন না, তখন বুঝবেন, টের পাবেন। এইসব প্রশ্ন প্রাইমারি ভাইভে বোর্ডেও ধরে। কয়টি? 37টি। উত্তর কয়টি? 37টি। দ্রুত লেখেন। আর যদি বলে ধ্বনি কত প্রকার? 2 প্রকার। একটা স্বরধ্বনি আর একটা কি ব্যঞ্জনধ্বনি। ধ্বনি কত প্রকার? 2 প্রকার। আর যদি বলে ধ্বনি কত প্রকার, প্রশ্ন কত স্টাইলে ঘুরায়। ধ্বনি কত প্রকার? ধ্বনি কত প্রকার? ধ্বনি হলো 2 প্রকার। ধ্বনি কত প্রকার? 2 প্রকার। আর যদি বলে বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতটি? উত্তর 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কতটি? তাও কিন্তু 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি? তাও কিন্তু 37টি। খেয়াল থাকে জানো। এখন দেখেন পরে প্রশ্ন, বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি? একটা প্রশ্ন, বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি? কে পারেন? দ্রুত বলেন। বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি? হ্যাঁ, স্বরধ্বনি কয়টি? ক্লাস করবেন, এমন ভাবে ক্লাস করবেন, বিসিএস হোক, সব যে কোনো একটা জব মেডিসিন কোর্সে ভর্তি হবেন, সব লেভেলে জ্ঞান থাকতে হবে, জ্ঞান অর্জন করবেন, বেসিক জানবেন সব। মানে বেসিক না জানলে আপনি কখনই পারবেন না। বেসিক জ্ঞান থাকলে সবই পারবে। স্বরধ্বনি কয়টি? অনেকেই পারেন না। দেখছেন আমাদের মান সম্মান কিছু নাই। জিজ্ঞেস করলাম বাংলা স্বরধ্বনি কয়টি, তাও পারেন না। এ কয়টি? তা আস্তে আস্তে কথা কোন কাটে। স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হলো 60টি। স্বরধ্বনি কয়টি? 60টি। আর যদি বলে মৌলিক স্বরধ্বনি কয়টি, এটা আবার ঘুরাতে পারে প্রশ্ন। মৌলিক স্বরধ্বনি কয়টি? এই প্রশ্ন হাজারো বার চাকরি পরীক্ষা আসছে। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। যদি একটু প্রশ্ন ঘুরাই দেয় যে বাংলা ভাষার স্বরধ্বনি কয়টি, তখন আর পারে না। স্বরধ্বনি কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? তাও 60টি। মনে থাকে জানো? মনে থাকে জানো? সেই মৌলিক স্বরধ্বনি 60টি আর স্বরধ্বনি কয়টি? 7টি। এবার দেখেন এই মৌলিক স্বরধ্বনি কয়টি? অ, আ, ই, উ, ই, উ, এ, ও, এ। ঠিক আছে? তাই বাংলায় মূল স্বরধ্বনি কিন্তু 6টা। 1, 2, 3, 4, 5, 6। যদি বলে বাংলা মূল স্বরধ্বনি কয়টি, তাহলে 6টি। কিন্তু যদি বলে বাংলা ভাষার স্বরধ্বনি কয়টি, 7টি। তাহলে এই যে এই এটা ইংরেজি এভাবে লেখে এ, তাই না? তা লেখেন এই এ ধ্বনি আমাদের ইংরেজি ভাষায় বাংলা এসেছে না? তা বাংলায় এই এ ধ্বনিটি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। লেখেন বাংলায় এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। দ্রুত লেখেন। বাংলায় এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। পরীক্ষার হলে যাবেন, টাস টাস জবাব দিবেন। এগুলো বাজারে গাইড বইয়ে ভুলে ভরা। নিবন্ধনে গাইড কিনবেন, এই প্রাইমারি গাইড কিনবেন, বিভিন্ন চাকরি পরীক্ষার গাইড কিনতে গেলে দেখবেন ভুলে ভরা থাকে এগুলো। দ্রুত বলেন। এরপরে প্রশ্ন,
বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে 4টি। কয়টি? রস্বই, রস্যু, এ আর একটা কি ও। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি, যেটাকে ইংরেজিতে আমরা বলি সেমি ভাওয়েল। কি বলি? সেমি ভাওয়েল। অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে কিন্তু বিসিএসও আসতে পারে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি, ই, উ, এ, ও। এটাকে বলে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি বা সেমি ভাওয়েল। লিখছেন? এবার দেখেন বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় সংবৃত, বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি কয়টি? 2টা। কয়টা? 2টা। কি কি? রস্বই আর একটা কি? রস্য। এরপর প্রশ্ন আসতে পারে বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি কয়টি? 1টি। 1টি। সেটার নাম কি? স্বরে আ। বিশেষ পরীক্ষা আসছিল কিন্তু এটা 43তম বিশেষ প্রিলিতে আসছিল এই প্রশ্নটা। তা সংবৃত স্বরধ্বনি মানে কি? যে 2টা ধ্বনি স্বরধ্বনি উচ্চারণ করতে ঠোঁট তুলনামূলকভাবে কম খোলা থাকে সেটাকে কি বলে? সংবৃত স্বরধ্বনি। একটা ই আর একটা কি? উ। আর বিবৃত মানে কি? একেবারে খোলা, অর্থাৎ যে স্বরধ্বনিটা উচ্চারণ করতে ঠোঁট একেবারে বেশি খোলা থাকে, যেমন আ, একদম দেখবেন ঠোঁট একেবারে খুলে যায়, এই জন্য এটাকে বলে বিবৃত স্বরধ্বনি। ক্লিয়ার সবাই? দ্রুত লেখেন। বাংলা স্বরধ্বনি কিন্তু 2 প্রকার। যদি আসে বাংলা স্বরধ্বনি কত প্রকার? বাংলা স্বরধ্বনি কিন্তু 2 প্রকার, মনে থাকে জানো? বাংলা স্বরধ্বনি কত? বাংলা স্বরধ্বনি 2 প্রকার। প্রশ্ন যেভাবে ডিপলি আসুক আমরা যেন পারি। বাংলা স্বরধ্বনি কত প্রকার? 2 প্রকার। বাংলা স্বরধ্বনি 2 প্রকার। লিখছেন? এবার লিখবো, এবার বিশেষ পরীক্ষায় 45তম বিশেষ পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন ধরছিল সেটা দেখেন। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি বলতে পারেন কেউ? এই যারা অনলাইন আছেন একটু বলেন না, বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? আপনারা পারবেন? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টি? ও কি জানেন? এই বগুড়ার চেংড়ি কইছে, স্যার আমি কিছু পারি না, আমাকে ধরবেন না, মানে তাকে টাচ করবেন না। সে কি বলেছে? আমাকে টাচ করবেন না, আমি কিছু পারি না, তাই না? ওরে টাচ করে আমি একটা মামলা খাই না? আচ্ছা লিখছেন? তাহলে কি লিখলেন? দ্বিস্বর ধ্বনি কয়টি? এই যে কেউ বলে 20টি, কেউ বলে 2টা। এখন থেকে দেখে সিদ্ধাতুল মুনতাহা বলছে 2টা, শরীফুল ইসলাম বলছে স্যার 25টা, এবং এই যে করুণা লিখছে 60টা, কেউ বলে 2টা। বাংলাদেশের দেখবেন 50% বাজারে গাইড বইয়ে এই তথ্যটা ভুল। এই 50% গাইড বইয়ে এই তথ্যটা ভুল, অনেকে এটা ভুল শিখায়। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি, দ্বিস্বর মানে কি? 2বার স্বরধ্বনি উচ্চারিত হবে, এরকম ধ্বনি আছে বাংলা ভাষায় 25টা। কয়টা? মানে 2টা বলছে তো, তার একটু পিছনে একটু 5 যোগ করতে হবে। দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টা। দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টা। কিন্তু অনেকে মনে করে দ্বি মানে 2, তাই বলে দ্বিস্বর ধ্বনি কয়টা? 2টা। ভাই দ্বিস্বর ধ্বনি কিন্তু 25টা। কয়টা? এর আরেক নাম আছে যৌগিক স্বরধ্বনি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তা দ্বিস্বর ধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি আমাদের কয় পিস? 25 পিস আছে আমাদের। কয় পিস? 25টি আছে দ্বিস্বর ধ্বনি। এখন দেখেন এই দ্বিস্বর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায় কেমনে চিনবেন যে এটাই দ্বিস্বর ধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি? বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পরীক্ষা যারা দিয়েছেন 2023 সালে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসছে, তাই না? যে নিচের কোন শব্দে দ্বিস্বর ধ্বনি আছে? তো এবার লেখেন দ্বিস্বর ধ্বনি চেনার উপায়। দ্বিস্বর ধ্বনি চেনার উপায় লেখেন, দ্বিস্বর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। দ্বিস্বর ধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি চেনার উপায় তা কেমনে চিনবেন? পাশাপাশি দুটি কি বোর্ডটা এরকম করে কেন? এই ব্যাকবোনের বোর্ড তো পচা। পাশাপাশি কয়টি? পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকে। পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকবে। তা দ্বিস্বর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায় কি? পাশাপাশি 2টা স্বরধ্বনি থাকবে।
ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি বিসিএস পরীক্ষা দেন, আপনি নিবন্ধন পরীক্ষা দেন, আপনি প্রাইমারি পরীক্ষা দেন, আপনার ব্যাংক নিয়োগ পরীক্ষা দেন, আপনি 10 থেকে 20তম গ্রেডে যত চাকরি পরীক্ষা দেন, আপনি যদি বেসিক এভাবে না জানেন, আপনি ভাইবা বোর্ডে কট খাবেন, আপনি লিখিত পরীক্ষায় কট খাবেন, আপনি অনেক পরীক্ষায় গেলে কট খাবেন। কারণ ভাষা দুই একটা বোর্ডে স্ক্রিনে দেখাইয়া ইউটিউবে ক্লাস করে আপনি বেসিক পারবেন না, বেসিক ক্লাস পারবেন না। এই 10 থেকে আমি তো মনে আজকে ভাষাধনী ক্লাস থেকে টাকা উঠে যাবে। আজকে যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনারা, এ তো আমি মনে করি ভাষাধনী একটা ক্লাস করলেই তো হয়ে যায়। যে অনেকে যে ভাষাধনীর ভিতরে যে ল্যাকিংসটা আছে এটা তো অনেকেই বুঝেন না। তার পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকবে। তার পরীক্ষা এভাবে প্রশ্ন আসছিল, দেখেন কিভাবে আসছিল, নিচের কোন শব্দে দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি আছে। নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি? আসলে আপনার আমার টাকা নাই, টাকা বাংলাদেশের এমপি মন্ত্রীদের সব। একজন মারা যায় তখন সাংবাদিকরা খুঁজে বাইর করে, কে জানে মারা গেছে আনারকলি না কি একজন এমপি, তা সে মারা গেছে, এখন জানা যায় যে 500 কোটি টাকা নিয়ে দ্বন্দ্বে মারা গেছে না। এখন তারে যারা খুন করছে তারাও এত শত কোটি টাকার মালিক, রিসোর্টের মালিক। তাই আগে সাংবাদিকরা কি করছে, এখন বাইর করে যে এক একজনের এত কোটি কোটি টাকা সম্পত্তি, অবৈধ স্বর্ণ ব্যবসা, অমুক ব্যবসা, তা আগে সাংবাদিকরা বাংলাদেশে কি করে বুঝেন না? তা নিচের কোন শব্দে যৌগিক, যে দেশে বেকাররা মানে একটা ছোট্ট একটা 10,000 টাকা বেতনের চাকরির জন্য, 15,000 টাকা বেতনের চাকরির জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে, আর সেক্ষেত্রে বাংলাদেশের এক শ্রেণীর কুখ্যাত পলিটিশিয়ান, কুখ্যাত ব্যবসায়ী, এরা মানুষের টাকা পয়সা মাইরে মেরে সবই হয়ে গেছে। ভালো পলিটিশিয়ান আছে, না থাকলে কি বাংলাদেশ টিকতো না। তা নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে আমি একটু বলে দিচ্ছি, বলেন তো। প্রত্যেকের গার্লফ্রেন্ডের নাম লিখে দেবো, দেখি কে পারেন। তোমার নাম কি? মিম। আচ্ছা মিম, কি লিখে দিলাম? মিম। খ নাম্বার, তোমার নাম কি? মরিয়ম। তোমার নাম কি? ফিজা। এই নামটা তো আমি প্রথম শুনলাম, ফিজা। তোমার নাম কি? মাইশা। হ্যাঁ, বলেন নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে, বের করেন। পারবেন? নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে, বের করেন। মিম, মরিয়ম, ফিজা, মাইশা, দ্রুত বের করেন দেখি। স্যার আমি সবগুলো সঠিক উত্তর দিছি, এই জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে দারুণ গিফট হ্যাম্পার দিছে। দ্রুত। আচ্ছা আমি দেখি মিমরে একটু ভাঙ্গে ফেলাই, মিমরে ভাঙ্গে ফেলাবো। এই দেখেন প্রথমে কি মিম, প্রথমে ম যোগ রস্বই যোগ ম, এখানে 2টা স্বরধ্বনি আছে নাই, তাহলে মিমের ভিতরে যৌগিক স্বরধ্বনি নাই। এবার মরিয়মের ভিতরে থাকতে পারে, প্রথমে কি ম র, মর ই, অন্ত্যেষ্টিয় ম, মরিয়ম। তো এটাতে অ অন্ত্যেষ্টিয় না দিলে তো অ দেওয়া যায়, তাই না? মরিয়ম, এটা তো অ দেওয়া যায়, ঠিক না? এর ভিতরে তো আছে ফিজা, প্রথমে কি ফ যোগ জ যোগ ই, না ফ, ফিজা, ফ যোগ ও না, এটা হবে ফ যোগ ই, জ যোগ আ, না এখানে পাশাপাশি নাই, আছে নাই। তাহলে মাইশের ভিতরে দেখি, প্রথমে ম যোগ আ যোগ ই যোগ স যোগ আ, তাহলে এখানে কিন্তু আছে, এখানেও কিন্তু আছে। এখন দেখেন চাকরি পরীক্ষায় তো আর এটা আসে না, এবার আমরা দেখবো চাকরি পরীক্ষায় কোনটা আসছিল, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কি দিয়েছিল, নিচে কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে। দেখেন 1 নাম্বার দিয়েছিল ক, এটা কি কদু। 2 নাম্বার দিছে কি লাউ। গ নাম্বার দিছে বক। এবার দিছে কাক। বের করেন নিচের কোন শব্দে যৌগিক স্বরধ্বনি আছে, দ্রুত বের করেন। কি হবে দেখেন, আপনি যদি ভাঙে কদু, এর ভিতরে এরকম ভাঙবেন ক যোগ দ যোগ রসু, এই রসুকের পরে রসু, এর ভিতরে নাই, আছে
লাউ, তো প্রথমে কি ল যোগ আকারে পড়বে আ যোগ রস্য লাউ, তার উত্তর হবে লাউ। উত্তর কি লাউ। দেখছেন কি আপনি বের করে দিশার ধ্বনি পারবেন এগুলা যোগ সাথে। এখন যদি কোনো ছোট ছোট চাকরি পরীক্ষা বা বিশেষ পরীক্ষা বা কোনো চাকরি পরীক্ষা যদি এভাবে আসে তাহলে আমরা এভাবে বের করে ফেলবো। ওকে, এখন দেখেন এবার 45তম যে 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় যেটা আসছে, ঠিক আছে না? এবার দেখেন এখান থেকে, তো যদি বলে বাংলা ভাষার দ্বিস্বর বর্ণ কয়টি অথবা যৌগিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ। এবার কিন্তু এই প্রশ্নটা 46তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসলো যে বাংলা ভাষার যৌগিক স্বরবর্ণ কয়টি, বাংলা ভাষার যৌগিক স্বরবর্ণ কয়টি, বর্ণ থাকলে উত্তর হবে দুইটি। কি কি? একটা হলো ওই আর একটা কি ও। এটাই কিন্তু আবার বিশেষ পরীক্ষা ছিল। তাহলে বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বর বর্ণ বললেই কয়টি, দুইটি, আর ধ্বনি বললে কয়টি, 25টি। খেয়াল থাকে জানো? দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি, দুইটি, একটা হলো ওই আর একটা কি ও, একটা ওই আর একটা হলো ও, মনে থাকবে। এবার একটা প্রশ্ন দেব আমি, দেখি এই প্রশ্নটা কে পারেন। এই যে ওই আর একটা কি ও, বলতে হবে আপনাকে ওই এই বর্ণের ভিতরে আরো দুটি বর্ণ লুকানো আছে, ও বর্ণের ভিতরে আরো দুটি বর্ণ লুকানো আছে, সেই বর্ণ দুইটা কি কি, কে কে পারেন? ওই এই বর্ণটার মধ্যে আরো দুটি বর্ণ কি লুকানো আছে, এই বর্ণটার ভিতরে আরো দুটি বর্ণ লুকানো আছে, বলতে হবে সেই বর্ণ দুইটার নাম কি, কে পারেন? দেখি আমাদের অনলাইনে যারা আছেন দেখি কারা পারেন। বাংলাদেশের এই জিনিসটা বাংলাদেশের 99% গাইড বইয়ে ভুল উত্তর দেওয়া, বাংলাদেশের 99% গাইড বই উত্তরটা কি ভুল দেওয়া। এবার বলেন এর ভিতরে কি আছে? বাংলাদেশের 99% গাইড বই উত্তরটা কি ভুল, বাজারের গাইড বইয়ে। এবার আপনারা বলেন। আমি পারি, তাসলিমা খান লেখছে আমি পারি, কি তা লেখে না আমি পারি। হ্যাঁ, এখন এই যে কি একজন নাইমা সুলতানা আর একজন লিখছে মেহেদি হাসান, দেখি একটু কমেন্ট করেন না যে ওই এর ভিতরে কি আছে। দেখেন এই বিশেষ পরীক্ষা ধরছে দুইটা, এখন আপনি কোনো চাকরি পরীক্ষা যদি দিতে চান এখন এর দুটো আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে না, আসতে পারে যে এর ভিতরে কি আছে। দেখেন এখন পর্যন্ত কেউ পারলেন না, মান সম্মান যা ছিল সব শেষ, মান সম্মান কি কিছুই নাই, একদম শেষ। এই যে একজন আছে ধীরাজ মন্ডল, দেখেন ধীরাজ মন্ডল স্যার ওই ও প্লাস রস্বই ওই, আবার কি ও ও প্লাস রস্যু ও। আজকে শিখে রাখেন, বাজারের গাইড বইয়ে লেখা কি জানেন? অ প্লাস রস্বই ওই, বাজারে গাইড বই লেখা অ প্লাস রস্যু ও। এটা 100% ভুল, 100% ভুল, মনে থাকে জানো? আপনি দেখেন বোর্ড বই খুলে দেখেন কি সুন্দর মতো দেয়া আছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা। আমরা কি কেউ কই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের, এরকম বলে কেউ? ঠোঁট কি গোল হয়ে যায় না? ওই ও ও উচ্চারণ করতে ঠোঁট হতে ওই, এটা উচ্চারণটা কি ওই, তাই না? মেয়েরা কয়েন ডাকে না সাজবে, ওই শুনছো, ওই কই যাও তুমি, একটু কাছে আসো। ওরে বাবা, ওরে বাবা, একটু কাছে ডাকে না? এই যে ওই শুনছো, তো এই যে দেখো কি বলে, ওই বলে কেউ ডাকে ওই শুনছো, তা ধরে তো মারবে শেষ পো। এই জন্য মনে করেন ওই এইটা হলো কারেক্ট, এটা ভুল। আবার ও ও রসু ও, এটা হলো শুদ্ধ। দেখছেন অনেকে কয় জব মেডিসিনে না আসলে বাংলা বানানই শিখতাম না। দেখেন না গতকাল আজকে বানান লিখে দিছি কয়েকটা, কি পরিমাণ বানানগুলো শিখে, এগুলো বাজারে গাইড বই কি পরিমাণ ভুলের লেখা থাকে। এ লিখছেন এটা, টাকা দেন টাকা দেন, এই যারা অনলাইনে ফ্রি ক্লাস করতেছে টাকা দেন, 10 টাকা করে দেন, তা তো অনেক টাকা। হ্যাঁ স্যার সবাই তো লিখতেছে, আপনি কমেন্ট পরে দেখতেছেন। হ্যাঁ ওগো শুনছো বলে স্যার, এই যে দেখছেন এক আপু বলে দিতেছে, দেখছেন 10 টাকা করে দেন, 10 টাকা দেন। একটা ভুল বাজার গাইড বই একটা ভুল ধরাই দিলাম, 10 টাকা দেন তাড়াতাড়ি, 10 টাকা দিয়ে দেন তাড়াতাড়ি, একটা ভুল ধরাই দিছি, 10 টাকা না, এটার দাম 100 টাকা দিলেও হবে না, কারণ এটাই যদি কোনো চাকরি পরীক্ষা আসে ভুল করে আসবেন তখন কুট করে ধরা খাবেন। এবারে দেখেন
ব্যঞ্জন ধ্বনি। এবারে কি শিখবো? এবারে শিখবো আমরা ব্যঞ্জন ধ্বনি। বলেন, এর আগে সমন্বিত ব্যয় নিয়োগ পরীক্ষা আসে, বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? সমন্বিত ব্যয় নিয়োগ পরীক্ষা আসছিল 2023 সালে। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? এটা সমন্বিত ব্যয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? দ্রুত বলেন। ওই দেখ শফিকুল ইসলাম স্যার বিকাশ নাম্বার দেন, আমি 10 টাকা দিয়ে দিচ্ছি। বাহ, দ্রুত। তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি বলেন? বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? এটাও বাজারে গাইড বই ভুল। এইটাও বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? এটাও বাজারের ভিতরে দেখবেন 80% গাইড বইয়ে ভুল বাজারের। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? কয়টি? এই তো গুড, 30টি। ভেরি গুড। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। থ্যাংক ইউ যারা অনলাইনে ক্লাস করতেছেন, অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? অনেক বই দেখিয়েছি লেখা আছে 39টি। কয়টি? না, মিথ্যা কথা। কয়টি? এখন যদি বলে বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি বলো, আর ব্যঞ্জন ধ্বনি কয়টি, তাও কয়টি? 30টি। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। মনে থাকতো? তা বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। মনে থাকবে? বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। একটা জিনিসকে দেখেন, করোনা কিন্তু আমি মনে করি বাংলাদেশের জন্য আশীর্বাদ এবং অভিশাপ দুইটাই ছিল। এই করোনা যদি বাংলাদেশে না থাকতো, অনলাইন সিস্টেমটা যদি না আসতো, মানুষ ধরতেই পারতো না ইংরেজি কোনটা ভুল, ম্যাথ কোনটা ভুল, আর বাংলা কোনটা ভুল, জিকে কোনটা ভুল। অর্থাৎ বাজারে গাইড বই যা পড়তো আর অফলাইনে টিচাররা ধুমাইয়া যে যা পড়াইতো, আমরা স্টুডেন্টরা তাই পড়ছি। এই অনলাইন আসার পর থেকে স্টুডেন্টরা কি অ্যালার্ট, বাজারে গাইড বই কোম্পানিও কি অ্যালার্ট হয়ে গেছে একেবারে। তা বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। লিখছেন? কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণ হলো 39টি। লিখে রাখেন। কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণ হলো 39টি। একসাথে লিখে রাখেন। বাংলা ব্যঞ্জন ধ্বনি হলো 30টি, কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? বর্ণ বললেই কয়টা? 39টি। ক্লিয়ার? তার স্বরধ্বনি কয়টা? 7টা। কিন্তু যদি বলে স্বরবর্ণ কয়টা? 11টি। মনে থাকবে তো? আবার যদি বলে বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টি? যারা অনলাইনে আছেন বলেন তো বাংলা বর্ণমালা কয়টি? ওই যে আরেকজন লিখছে, তপি একটা লিখছে, স্যার ব্যঞ্জন ধ্বনি তো 39টি। দেখছেন? এই পাইছে, দেখছেন? একজন পাওয়া গেছে, বাজারে গাইড বইয়ের লোক একজন পাওয়া গেছে। একজন বাজার গাইড বইয়ের লোক পাওয়া গেছে। হ্যাঁ, বাংলা ব্যঞ্জন ধ্বনি নাকি 39টি। চিন্তা করছেন? বর্ণ 39টি ভাইয়া, বর্ণ 39টি। আচ্ছা, বাংলা বর্ণমালা কয়টি তাহলে বলেন? বাংলা বর্ণমালা কয়টি? এগুলা ভাইয়া প্রাইমারি ভাইবা বোর্ডে গেলে টের পাইবেন। এই নাসির স্যারের কথা প্রাইমারি ভাইবা বোর্ডে বসবে না, নাসির স্যারের কথা মনে পড়বে। বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি বলেন? ওই দেখেন বলতেছে 50টি। দেখছেন? ওই দেখছেন লিখতেছে বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি? উফ, ওই দেখছেন শম্পা লিখছে স্যার বর্ণমালা 50টি। এই যে আবু বক্কর বলছে স্যার বর্ণমালা 50টি। ভাই এটার নাম হলো জব মেডিসিন। এখানে বাংলা ক্লাস, বিশুদ্ধ বাংলা ক্লাস হয়, বুঝছেন? এখানে বিশুদ্ধ বাংলা ক্লাস। ওই দেখছেন বাপ্পি দিয়ে লিখছে স্যার 50টি। আজকে শিখে দেখেন। ওই যারা অনলাইনে একটি লিখছে, ভেরি গুড। বাংলা বর্ণমালা কয়টি? একটি। অর্থাৎ একটা নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট ভাষার বর্ণের সমষ্টিকে কি বলে? বর্ণমালা। এই হিন্দি বর্ণমালা কয়টি? একটি। আরবি বর্ণমালাও একটি। ইংরেজি বর্ণমালাও কয়টি? একটি। অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষার বর্ণগুলোর সমষ্টিকে বলা হয় বর্ণমালা। তাহলে বাংলা বর্ণমালা কয়টি? একটি। একটি একটি। মনে থাকবে তো? বাংলা বর্ণমালা কয়টি? একটি। কিন্তু বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। লেখেন, কিন্তু বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। দ্রুত লেখেন। কিন্তু বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। এই ক্লাস, এই ভাষাধ্বনি বর্ণের ক্লাস করা উচিত কাদের জানেন? যারা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী সবার করা উচিত। যারা ভার্সিটি এডমিশন দিবে তাদের এই ক্লাসটা করা উচিত। সকলের জন্য এই ক্লাসটা জানা উচিত। যারা প্রাইমারি স্কুলে মাস্টার তাদেরও এই ক্লাসটা করা উচিত, বুঝছেন?
যারা প্রাইমারি স্কুলে চাকরি করে সেই ম্যাডাম স্যারদেরও কি এই ক্লাসটা করা উচিত। কাদের জানেন? যারা জব মেডিসিনে ক্লাস করে না, যারা ওই প্রশ্ন ফাঁস করে যারা চাকরি পেয়েছে। অর্থাৎ বর্তমানে প্রাইমারি স্কুলের, বাংলাদেশের প্রাইমারি স্কুলের বর্তমানে দেখবেন 60% টিচার হলো ভুয়া। বাংলাদেশের প্রাইমারি স্কুল যত আছে, বাংলাদেশের ভিতরে যত শিক্ষক আছে তার ভিতরে 60% টিচার আছে ভুয়া, প্রশ্ন ফাঁস করে চাকরি পেয়েছে। তারা কি করছে? প্রশ্ন ফাঁস করে চাকরি পেয়েছে। তাদের এই ক্লাসটা দেখা উচিত। তাদের কি করা উচিত? তাদের এই ক্লাসটা দেখা উচিত, কারণ তারা তো ভুল শিখাবে বাচ্চাদের। গুড, লিখছেন গুড। আচ্ছা, তাহলে বাংলা বর্ণমালা একটি গেল। এবার দেখেন, তা এই যে 30টি যে আছে এটা বুঝলাম। হ্যাঁ, আবার আরেকটা প্রশ্ন দিই, বাংলা স্পর্শধ্বনি কয়টি? বাংলা স্পর্শধ্বনি অথবা স্পৃষ্টধ্বনি কয়টি? এটা বাজারের 80% গাইড বইয়ে ভুল। বাজারে 80% গাইড বইয়ে তথ্যটা ভুল। বাংলা স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি কয়টি? ধ্বনিগুলো কিন্তু চোখে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট। ধ্বনি হলো কানে শোনা যায়, ধ্বনিগুলো কি কানে শোনা যায়। আর ধ্বনির লিখিত রূপটাকে কি বলি আমরা? বর্ণ। বাংলা ভাষায় স্পর্শধ্বনি অথবা স্পৃষ্টধ্বনি কয়টি? কে কে পারেন? বাজারের 80% গাইড বইয়ে তথ্যটা ভুল। 80% গাইড বইয়ে তথ্য ভুল। বাংলা ভাষায় স্পৃষ্টধ্বনি অথবা স্পর্শধ্বনি কয়টা? 20টা। কয়টা? 20টি। মনে থাকে জানো? বাংলা ভাষায় স্পর্শধ্বনি কয়টা? 20টি। মনে থাকে জানো? ও আগের জিনিস ভুলে যান, ক থেকে ম পর্যন্ত। আগে তো কত কিছুই ছিল। ভাষা প্রতিনিয়ত পরিবর্তনশীল। অনেক আগে এটা ছিল। বাংলা ভাষায় স্পর্শধ্বনি অথবা স্পৃষ্টধ্বনি কয়টা? 20টা। মনে থাকে জানো? কোনো কারণে পরীক্ষা অপশনে যদি 20 না থাকে তখন কি করবেন? 25 মাইরে আইসেন। তা বাংলা ভাষায় স্পর্শধ্বনি 20টা। দেখেন, ক, চ, ট, ত, প। ক বর্গের ধ্বনি ক, খ, গ, আর একটা কি ঘ। চ, ছ, জ, আর একটা কি ঝ। ট, ট, ঠ, ড, আর একটা কি ঢ। ত, থ, দ, আর একটা কি ধ। প, ফ, ব, আর একটা কি ভ। এই 25টি। এখানে কত? 4 5 কত? 20। এই 20টাকে বলা হয় কি? স্পর্শধ্বনি। মনে থাকে জানো? মনে থাকে জানো? এই স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি বর্তমানে কয়টা? 20টা। এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবেই, ভালো করে খেয়াল রাখেন। এখানে বলা হলো অল্প প্রাণ মহাপ্রাণ, এটা বোঝার চেষ্টা করেন। অল্প প্রাণ বুঝেই গেছি কথাটার মধ্যে কি আছে। অল্প প্রাণ মানে ইলিশ মাছ, মানে কি? ইলিশ মাছ। আর মহাপ্রাণ মানে কই মাছ। মহাপ্রাণ মানে কি? কই মাছ। তার মানে যে ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস আমাদের একটু কম লাগবে ওটাই কি? অল্প প্রাণ। আর যে ধ্বনিটা উচ্চারণ করতে শ্বাস আমাদের একটু বেশি লাগবে ওইটাই কি? মহাপ্রাণ ধ্বনি। এবারে দেখেন, আপনাকে যদি এখানে দেখেন দ আর ধয়ের মধ্যে কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ? এই দ অল্প প্রাণ, ধ কি মহাপ্রাণ। আপনি দেখেন ক আর খ এর মধ্যে ক কি অল্প প্রাণ, খ কি মহাপ্রাণ, আবার গ কি অল্প প্রাণ, ঘ কি মহাপ্রাণ। অর্থাৎ যেটা দেখেন, আমি যদি বলি ক শ্বাস কম লাগছে অল্প প্রাণ, যদি বলি খ শ্বাস বেশি লাগছে তার মানে মহাপ্রাণ, যদি বলি প শ্বাস কম লাগছে অল্প প্রাণ, যদি বলি ফ শ্বাস বেশি লাগে, এই জন্য এটাকে বলে কি মহাপ্রাণ। মনে থাকবে? এখন দেখো, আমি যে এই যে দেখেন, আমি যদি বলি ফ দন্ত স ল, এটা উচ্চারণ কি? ফসল। কেউ বলে এটা ফসল, ফসল বলে না। আমি যদি বলি পেঁপে, কেউ বলে ফেফে, আবার বলে কিছু কিছু জায়গায় ফেফে। তা এই যে পেঁপে এটা কম, তার মানে প অল্প প্রাণ, ফসল ফ এটা মানে মহাপ্রাণ। এখন দেখেন, যদি কারো উচ্চারণে এরকম প্রবলেম থাকে তাহলে মনে রাখবেন একটু 1 2 3 4। তা বর্গের 1 এবং 3, 1 এবং 3 কি অল্প প্রাণ, অর্থাৎ এই সিরিয়ালটা এই সিরিয়ালটা কি অল্প প্রাণ। আর 2 এবং 4 এই সিরিয়ালটা কি মহাপ্রাণ। তাহলে 1 এবং 2 এটাকে বলবো কি? হ্যাঁ অল্প প্রাণ। আর 2 এবং 4 কি মহাপ্রাণ। যাদের উচ্চারণে প্রবলেম আছে তারা এটা এভাবে মনে রাখবেন। অথবা দেখো, ত অল্প প্রাণ, থ কি মহাপ্রাণ, আবার দ অল্প প্রাণ, থ কি মহাপ্রাণ। দেখেন সিরিয়ালে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। এছাড়া না বুঝলে সোরামি বুদ্ধি কি? বর্গের 1 এবং 3 কি অল্প প্রাণ, 2 এবং 4 কি ক্লিয়ার 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 গুড। এবার দেখেন, এরপরে আসি আমরা
কি ঘোষ অঘোষ। দেখেন যে সকল ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী কম অনুরিত হয় তাকে বলে অঘোষ ধ্বনি, আর বেশি অনুরিত হয় তাকে বলে ঘোষ ধ্বনি। এত সেনার টাইম নেই পরীক্ষার হলে। মানে বর্গের 1 আর 2 এগুলো কি অঘোষ ধ্বনি। কোন ধ্বনি? বাংলা ভাষায় অঘোষ ধ্বনি আছে 12 পিস। কয় পিস? 12 পিস অঘোষ ধ্বনি। আর দুইটা আছে, একটা হলো তালব্য আর একটা কি দন্তস্ব। তা বাংলা ভাষায় অঘোষ ধ্বনি 12টা, আর ঘোষ ধ্বনি আছে 30টা। ঘোষ ধ্বনি কয়টা? 30টি আছে ঘোষ ধ্বনি। তা বাংলা ভাষায় ঘোষ ধ্বনি আছে কয়টা? ঘোষ ধ্বনি আছে 18টা। 18 আর 12 কত? 30। মোট ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টা। অঘোষ ধ্বনি কয়টা? 12টা। ঘোষ ধ্বনি কয়টা? 18টা। 18 আর 12 কত? 30। তা বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টা। 10 থেকে 20তম গ্রেডের এত বিস্তারিত জানার দরকার নাই, শর্টকাট বুঝেন। পরীক্ষা যদি আসে নিচের কোনটি অঘোষ ধ্বনি? ক খ চ ছ ট ঠ ত থ প ফ, আর একটা তালব্য দন্তস। এই 12টা, অর্থাৎ বর্গের 1 2 সব কি অঘোষ, বাকি যা থাকবে সবই কি ঘোষ। বাকি যা থাকবে সবই কি ঘোষ। তাহলে চোরামি বুদ্ধি দিয়ে পারবেন, ওর বাইরে ব্যতিক্রম কখনো ঘুরাইয়া আসে না। তাহলে বর্গের 1 2 মনে রাখবেন, ক খ চ ছ ট ঠ ত থ প ফ এগুলো কি অঘোষ, বাকি যা থাকবে সবই কি ঘোষ। এবার দেখেন পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষায় কিভাবে আসবে? নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? চাকরি পরীক্ষায় কিভাবে আসে? ক নম্বরে ভ, গ নম্বরে ঘ নম্বরে। এটা নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? বের করেন দ্রুত। জুলাই মাসে কোনো নতুন ব্যাচ শুরু হবে? ভাই আজকেই তো শুরু হইল একটা ব্যাচ। আপনারা যদি প্রতিদিন নতুন ব্যাচ চান হবে? বলেন তো স্যার। ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি বুঝতে সমস্যা হয়, এরপর আর কি বুঝাবো কোন? বর্গের 1 2 কি অঘোষ, আর বাকিগুলা কি? তাই এখান থেকে বাইর করেন। এখন নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? আগে কি করবেন? আগে তা নিচের কোনটি অঘোষ, আগে অঘোষ বাইর করেন। আগে কি বাইর? অল্প প্রাণ পরের ব্যাপার, আগে কি অঘোষ। আপনি জানেন কি অঘোষ কোনটা? ক খ, অর্থাৎ ক চ ট ত প। বড় কয়টা? ক চ ট ত প। ছোটবেলা পড়ছি না আমরা, ক চ ট ত প। তা ক খ, তা ক খ এর ভিতরে আছে নাই। তা চ বর্গ ধরি। আমরা জানি বর্গ কয়টা? এভাবে লিখবেন, ক চ ট ত প। আচ্ছা ক চ ট ত প এর ভিতরে আছে? একটাও নাই। আচ্ছা ক বর্গের ধ্বনি কি? ক ক আর খ, ক খ চ ছ ট ঠ ত থ প ফ। দেখেন এর ভিতরে একটা আছে? একটা আছে? একটা আছে এর ভিতরে? এই যে দেখেন একটা আছে চ, এই যে একটা পাইলাম চ, আর একটাও কিন্তু পাই না। পাইছি? একটা পাই না। আচ্ছা এবার দেখেন অল্প প্রাণ বলছে, এখন চ কি অল্প প্রাণ? অবশ্যই অল্প প্রাণ। এই যে চ, চ হলো বর্গের প্রথমটা অল্প প্রাণ না, ছ হলো মহাপ্রাণ। তো এটা কি উত্তর হবে? এটা ক্লিয়ার? মনে থাকবে তো? পারবা? যাবা? আচ্ছা এখন আবার দেখেন এরকম দিতে পারে যে নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি, আবার দিতে পারে নিচের কোনটি অঘোষ ঘোষ অল্প প্রাণ ধ্বনি, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি। এভাবে ঘুরিয়ে দিবে। পারবো আমরা? পারবো তো? এই যারা অনলাইনে আছেন পারবেন তো? গুড ভাই। এগুলো বাজারে গাইড বই মুখস্থ করলে হয় না, এগুলো জানতে হয়। এবার লেখেন তাহলে বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? দেখি বাংলাদেশের বইয়ের অবস্থা দেখেন। বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলাদেশের 80% গাইড বইয়ে ভুল। বাংলাদেশে 80% গাইড বইয়ে ভুল। বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? বলেন দ্রুত। পারেন? নাসিক্য ধ্বনি কয়টা? দ্রুত বলেন। বাংলাদেশের 80% গাইড বইয়ে ভুল। জব মেডিসিন আমরাই প্রথম শিখে যে বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা। বিসিএস এর ক্লাসে অহরাও চিল্লাইছি যে এটা বাজারে গাইড বইয়ে ভুল। অনেকে আবার কইছে এটা ভুয়া ভুয়া।
যাও অনলাইনে বসে বসে দেখে নিও। বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? দেখেন, কেউ বলে 4টা, কেউ বলে 3টা, কেউ বলে 5টা। দেখছেন? তা যারা 5টা বলতেছে এরা বাজারে গাইড বই পড়ছে। কি পড়ছে? আমি তো আগে বললাম বাজারে গাইড বই 80% বই ভুল। বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি 3টা, আজকে শিখে রাখেন। নাসিক্য ধ্বনি কয়টা? কখনো নাসিক্য ধ্বনি 5টা না। নাসিক্য ধ্বনি কয়টা? ওটা ভুল। অনেকে বলে নাসিক্য ধ্বনি কয়টা? 5টা। এটা হলো 100% ভুল। নাসিক্য ধ্বনি কয়টা? লেখছে আপনাদের হাইলাইটস গুলো কমপ্লিট করলে এক্সামে কমন পাওয়া যাবে। যাবে, যাবে না? কি কন? এই নাসিক্য ধ্বনি কয়টা? ভালো করে খেয়াল রাখেন, আজকে শিখাই দিই। ও, এটা কি? একটা কি? দন্ত না, আর একটা কি? এই 3টাকে বলা হয় নাসিক্য ধ্বনি। মনে থাকবে? এই 3টা কি নাসিক্য ধ্বনি? ইও কিন্তু নাসিক্য ধ্বনি না। মূর্ধন্য ন কিন্তু কি নাসিক্য ধ্বনি না, ওটা বর্ণ। ওটা কি? বর্ণ। তার বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি 3টি শিখে রাখেন। কি কি? ও দন্ত ন ম, ও দন্ত ন ম। এটা কিন্তু ও, এই রস্য অন্ত্যেষ্টিয় ওকার, ও এই চন্দ্রবিন্দু, এটাও কিন্তু চাকরি পরীক্ষা আসছে একবার। উচ্চারণটা কি? ও, ও উপরে চন্দ্রবিন্দু আছে, অন্ত্যেষ্টিয় ওকার। ও উচ্চারণটা কি? আর অনেকে কায় উম্ম। কি ডাকে? কায় উম্ম। এটা কি বলে? উম্ম। এই উম্ম ডাকেন কারা কারা? এই উম্ম ডাকতে ডাকতে উম্মাও মারিয়ে দেয় একটা, বুঝলেন না? উম্ম ডাকতে যাইয়া কায় উম্মা, বুঝছেন? এবার এই উম্ম উচ্চারণ শিখায়, বুঝছেন? উম্মা। আসলে এটা উম্মা না, এটা কি? ও। আবার দেখেন, এটা হলো এই একটা, এই দুটো উচ্চারণ আবার দেখুন, একটা ঢর ঢর, এটা কি? এটা নাকি ঢর ঢর, এটা ঢর ঢর না, এটা কি? ডয় বিন্দুরা ঢয় বিন্দুরা। ক্লিয়ার? ডয় বিন্দুরা ঢয় বিন্দুরা, মনে থাকে জানো? কি লিখছেন? লিখছেন নাসিক্য ধ্বনি 3টা শিখছেন? এবারে দেখেন, বাংলা ভাষায় নাসিক্য বর্ণ কয়টি? বাংলাদেশের 95% গাইড বই উত্তরটা ভুল। 95%। বাংলাদেশের 95% গাইড বইয়ে কি এই উত্তরটা ভুল দেওয়া? বলেন, বাংলা ভাষায় নাসিক্য বর্ণ কয়টা? দ্রুত 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 লেখেন। হ্যাঁ, গুড। এবার বলেন, বাংলা ভাষায় নাসিক্য বর্ণ কয়টি? কে কে পারেন কমেন্টে জানান দ্রুত। মনে রাখবেন, আজকে নাসিক্য বর্ণ 7টা। কয়টা? 7টি। কি কি? ও, এবার কি? ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, আরেকটা কি? অনুসার, আরেকটা কি? চন্দ্রবিন্দু। নাসিক্য বর্ণ কয়টি? আর ভুল ভুল পড়বেন। আর এই যে আমি পরীক্ষা দিই স্যার, টিকি না কেন? স্যার এত সুন্দর প্রাইমারিতে দিলাম স্যার, আমি তো গুনছি আমার হয়েছে এতগুলা। স্যার নিবন্ধন পরীক্ষা আমি টিকলাম না, কাটে কেন টেকে না, বুঝছেন? এবার অর্থাৎ ভুল গাইড বই পড়ে, ভুল গাইডলাইন শিখছে কারো কাছ থেকে, ওইগুলো পড়ে পড়ে কি করছে? ভুল লেকচার শিট পড়ছে, এ কট খাইছে। এরা ভুল বই, ভুল গাইড বই, ভুল লেকচার শিট পড়ছে, তারপর কট খাইছে। এরা হলো যে এই জন্য পরীক্ষা টিকেন না। জানা প্রশ্ন ভুল আনসার করে, মানে এই দুঃখ কই রাখবা? এর চেয়ে বুড়ি গঙ্গায় পানিতে ডুববে মরা ভালো। জানা জিনিস ভুল করা মানে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। নাসিক্য বর্ণ কয়টি? 7টি। মনে থাকে তো? নাসিক্য বর্ণ কয়টি? 7টি। যাক, শিখাই দিলাম। এবার দেখেন, ভুল কত খালি দেখতে থাকেন। আচ্ছা, একটা। এবার দেখেন, বাংলা ভাষায় উষ্মধ্বনি, উষ্মধ্বনি কয়টা? এবার আসে বাংলা ভাষায় উষ্ম বর্ণ কয়টা? উষ্মধ্বনি কয়টা? কি কি? তালব্য দন্তস্বরটা কি? হ। উষ্ম বর্ণ কয়টা? 4টা। তালব্য, মূর্ধন্য স, দন্তস্ব। এই মূর্ধন্য স, এটাকে বলি আমরা পেট কাটা মূর্ধন্য স, বুঝছেন? এই যে পেট কাটা বলেন আপনারা যারা, এই পেট কাটা মূর্ধন্য স কিন্তু ধ্বনি না, ও অনলি বর্ণ। অনলি কি? বর্ণ। তা বাংলা ভাষা উষ্ম ধ্বনি কয়টা? ধ্বনি বলে 2টা, তালব্য 3টা, তালব্য দন্তস্ব হ। কিন্তু উষ্ম বর্ণ বলে কয়টা? 4টা, তালব্য মূর্ধন্য দন্তস্ব, আর একটা কি? হ। মনে থাকে জানো? তা উষ্ম ধ্বনি 3টা। উষ্ম ধ্বনি কয়টা?
উষ্ণ বর্ণ কয়টা? চারটা। এরপর দেখেন শীষ ধ্বনি। শীষ ধ্বনি, বাংলা ভাষায় শীষ ধ্বনি কয়টা? দুইটা, একটা তালব্য একটা দন্তস্ব। যদি আসে বাংলা ভাষায় শীষ বর্ণ কয়টা? তিনটা, তালব্য মূর্ধন্য ষ দন্ত স। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। এই ক্লাস কাজে লাগবে। আমি যদি ভুল পড়াই, এই আমার এই লাইভ ক্লাস অনেকেই তো দেখে, কথা কন না। এই ক্লাসটা ইউটিউবে যায়, আমাদের পেজে থাকে। আমি যদি ভুল পড়াইতাম তাই একজন মনীষী আইসা কমেন্ট করতো না? একজন মনীষী আমারে ফোন দিত না? কথা কন না। যদি ভুল পড়াইতাম আমি। লিখছেন? গট। এরপরে দেখেন, এগুলো বাজারে অধিকাংশ গাইড বই ভুল দেওয়া থাকে উত্তরগুলো। এরপরে একটা ভালো করে খেয়াল রাখেন, পরেরটা দেখেন, বাংলা ভাষায় দন্তধ্বনি কয়টা? এটাও বাজারের 80% গাইড বই ভুল। বাংলা ভাষায় দন্তধ্বনি কয়টি? কে পারেন? বাংলা ভাষায় দন্তধ্বনি, ইংরেজিতে বলে ডেন্টাল সাউন্ড, দন্তধ্বনি বা দন্ত ব্যঞ্জনও বলে। বাংলা ভাষায় দন্তধ্বনি বা ব্যঞ্জন কয়টি? অনলাইনে যারা আছেন বলেন তো, বাংলা ভাষায় দন্তধ্বনি বা দন্ত ব্যঞ্জন কয়টি? বাংলা ভাষায় দন্তধ্বনি বা দন্ত ব্যঞ্জন কয়টি? একটু বলেন না, বলেন। এই ক্লাসটা যারা বিসিএস দিবেন না তাদের ইম্পর্টেন্ট, যারা ব্যাংক পরীক্ষা দিবেন, প্রাইমারি দিবেন, নিবন্ধন দিবেন, একটু বলেন না। পার্শ্বিক ধ্বনি একটা, শুধু ল, দুই পাশ দিয়ে ল। ল যখন আমরা উচ্চারণ করি জিহ্বার দুই পাশ দিয়ে বের হয়, কিন্তু ল কি? পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, বাংলা ভাষায় দন্তধ্বনি কয়টা? ভাই কিছু পড়া লাগবে না, এই বইটার সামনেও কিছু না। এই যে একটা বই লিখছে জব বেড়েছে, যেটা ফ্রি দিই আপনাদের, এই বাংলা বইটা 10 থেকে 20 টাকা কেটে যারা ভর্তি, এটা যে ফ্রি দিই, খালি এই বইটা পড়েন, দেখবেন বাজারে গাইড বই কতগুলো ভুল ধরতে পারেন। খালি এইটা পড়েন, এর ভিতরে যে তথ্য দেয়া আছে, এর বাইরে জীবনও আসতো না। কটা? বাহ, দেখি ডাকে ডাকে ডাকের পরীক্ষা গেছে কবে? 17। এই যে দেখেন 17 তারিখ ডাকের পরীক্ষা গেল, সেখানে 16 আর 17 এই পৃষ্ঠা থেকে কয়টা প্রশ্ন কমন পাইছো? তো দেখছেন কমন নাকি পড়ে না? অর্থাৎ 16 এবং 17 পৃষ্ঠা থেকেই সে 4টা ডাকে পরীক্ষা প্রশ্ন কমন পাইছে। আল্লাহকে খালি এইটা পড়ে শেষ করেন, বাংলাদেশে যে কোনো চাকরি আপনার এমনি বাংলায় পাবেন। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে দন্তধ্বনি কয়টা? দেখেন এই দন্তধ্বনি কিন্তু 4টে, কয়টা? কিন্তু বাজারে গাইড বই দেখবেন লিখে রাখছে 5টা। কয়টা? এটা মিথ্যা কথা। বাংলা ভাষার দন্তধ্বনি কয়টা? 4টি। কি কি বলেন তো? ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ। দন্তধ্বনি কয়টা? 4টা। এরপরে দেখেন, সমন্বিত ব্যাংক নিয়ে পরীক্ষার আগে আসছিল, বাংলা ভাষায় দন্তমূলীয় ধ্বনি কয়টি? বাংলা ভাষায় দন্তমূলীয় ধ্বনি কয়টি? এই দন্তমূলীয় ধ্বনি কয়টা? দন্তমূলীয় ধ্বনি হলো 4টা। কি কি? দন্ত ন, র, ল, আরটা কি? দন্ত স। এই যে দন্ত ন, র, ল, দন্ত স, এটা অনেক চাকরি পরীক্ষা আসছে, অনেক। বাংলা ভাষায় দন্তমূলীয় ধ্বনি 4টা। স্যার এটা তো প্রাইভেট ক্লাস, তাই না? হ্যাঁ, এটা কিন্তু প্রাইভেট ক্লাস, কিন্তু আজকে যারা দেখতেছেন অনেকে তারা ফ্রি দেখতেছে। কি দেখতেছে? অর্থাৎ যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের সৌজন্যে আজকের ফ্রি ক্লাস যারা করতেছেন না, যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের সব কিন্তু এরা পাইব, ঠিক না? যারা টাকা দিয়ে ক্লাস করতেছে তাদের ক্লাসটা উন্মুক্ত করা হলো, তার মানে যারা টাকা দিয়ে ভর্তি হয় নাই তারা ক্লাসটা ফ্রি দেখতেছে, তার মানে তারাও সব পাইতেছে, কোনো টেনশন নিও না। ঠিক আছে, লিখছেন? খেয়াল রাখেন, দন্তধ্বনি কয়টা? 4টা। ত, থ, দ, ধ। আর দন্তমূলীয় মানে জিহ্বাটাকে দাঁতের গোড়া টাচ করে, এজন্য এটাকে বলে কি? দন্তমূলীয় ধ্বনি। ন, র, ল, দন্ত স, এই 4টাকে বলা হয় দন্তমূলীয় ধ্বনি। সহজ কথা মনে রাখবো, দন্তধ্বনিও 4টা আর দন্তমূলীয় ধ্বনিও কয়টা? 4টা। কয় স্যার সঠিক কোন বই? নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। আর যদি লাগে এই ক্যারিয়ার প্লাস বাংলা বই। এটা কি?
এই একটা বই পড়লে জীবনে বিসিএস এর সব চাকরি পরীক্ষা কমন। এলো ক্যারিয়ার প্লাস বাংলা। ভুল বই পড়া লাভ নাই। আচ্ছা লিখছি আমরা এটা। এবার আমরা কি শিখবো? নাসিক ধ্বনি শিখাইলাম, অনেক কিছুই তো শিখাইলাম, তাই না? পার্শ্বিক ধ্বনি ঠিক আছে। এবারে বলেন বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টা? মধ্যে মূর্ধন্য বানানে কিন্তু দন্তন্য। মূর্ধন্য ধ্বনি অথবা বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি অথবা কি ব্যঞ্জন। বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টা? কি কি? বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টা? 6টা। অর্থাৎ জিহ্বাটা কি মূর্ধা টাচ করে। কি কি? ট, ঠ, ড, ঢ, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র কয়টা? 1 2 3 4 5 6। বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টি? কয়টা? 6টি। এবার বলেন বাংলা ভাষায় তালব্য ধ্বনি কয়টি? বাংলা ভাষায় তালব্য ধ্বনি অথবা ব্যঞ্জন। বাংলা ভাষায় তালব্য ধ্বনি অথবা ব্যঞ্জন কয়টি? 5টি। কি কি বলেন তো? চ, ছ, জ, ঝ, তালব্য স। ক্লিয়ার? চ ছ ঝ ঝ তালব্য স। 3 আর 2 5। তো বাংলা ভাষায় তালব্য ধ্বনি অথবা ব্যঞ্জন কয়টি? 5টি। 5টি 5টি মনে থাকে জানো? এই যে দেখেন এটা কোথা থেকে পড়বেন? যারা ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, অথবা ক্যারিয়ার প্লাস বইও দেওয়া আছে, অথবা কোথা থেকে এই টপিকটা পড়বেন এখান থেকে একটা দেখেন পৃষ্ঠা নাম্বার বের করেন 14 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে ধ্বনি ও বর্ণ মুখস্থ করে ফেলেন, খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে বক্সটা দেয়া আছে এই বক্সটা থেকে আপনারা পড়ে ফেলবেন, বাকিটা কি করবেন? এখান থেকে পড়ে ফেলবেন। মনে থাকবে তো? এই তো গুড, এখান থেকে পড়ে ফেলবেন। যেগুলো সিরিজ আসছে এগুলো আমি একটু জাস্ট দেখাই দিলাম, বাকিগুলো ওখান থেকে পড়ে ফেলবেন। এরপরে দেখেন বাংলা ভাষায় বর্ণগুলার এবার কি লিখবো? মাত্রা। টপিকটা কি লিখবেন? মাত্রা থেকে। যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় মাত্রা থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে ভাইয়া, মাত্রা থেকে প্রশ্ন আসবেই, এটা মিস করা যাবে না। তাহলে এই প্রথম এখানে লেখেন মাত্রা, এখানে লিখবেন কি? পূর্ণ মাত্রা। এরপরে লিখবেন অর্ধমাত্রা, এরপরে লিখবেন মাত্রাহীন। কি লিখবেন? মাত্রাহীন। বক্সটা এঁকে ফেলেন। এরপর এখানে লিখবেন স্বরবর্ণ। কি লিখবেন? স্বরবর্ণ। নিচের বক্সে লিখেন ব্যঞ্জন বর্ণ। দেখে শীটে কিন্তু সুন্দর মতো দেয়া আছে ব্যঞ্জন বর্ণ। এরপর এখানে লিখবেন মোট বর্ণ। এই ঘরটা লেখেন মোট বর্ণ, মোট বর্ণ। দ্রুত বক্সটা এঁকে ফেলেন, দ্রুত। নুরিদ শেখ স্যার ভর্তি ফি কত? আমাদের বিসিএস এ ভর্তি ফি 4000 টাকা, 10 থেকে 20তম গ্রেডের ভর্তি ফি হলো 1950 টাকা। আচ্ছা এখানে আমরা লিখলাম কি? মাত্রা। এখানে লিখলাম কি? পূর্ণ মাত্রা। এখানে লিখলাম কি? অর্ধমাত্রা। এখানে কি লিখলাম? মাত্রাহীন। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে স্বরবর্ণ, আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টা? এই লিখলাম 11টা। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টা? এই লিখে দিলাম 39টা। তা 39 আর 11 বাংলা ভাষায় মোট বর্ণ আছে কয়টা? লেখেন এখানে, এই ঘরে লেখেন 50টি। লিখছেন 50টি? দ্রুত দ্রুত দ্রুত। বইটা আপনি নীলক্ষেত পাবেন, মামুন বুক হাউসে পাবেন, নীলক্ষেত আছে। আর যদি ক্যারিয়ার প্লাস বই যদি লাগে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? বইটা পেয়ে যাবেন। বইটার দাম 400 টাকা। এই একটা বই কিনেন আজীবন, আপনার বাচ্চাদেরও পড়াইয়েন, কাজে লাগবে। বউরে দিয়েন, শালিরে গিফট করেন, শালারে গিফট করেন, যারে গিফট করবেন তারই কাজে লাগবে বইটা। আচ্ছা দেখেন আমরা আসি এবার আসল কথায়। এখানে আছে কি? পূর্ণ। কথাটা আছে কি? আচ্ছা আমরা জানি একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কতগুলো থাকে? কটা না? একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কয়টা থাকে? 32টা। তার মানে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? এবার শিওর? কেমনে মনে রাখলাম? বাংলা ভাষায় একজন পূর্ণ, আমরা জানি একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? 32টা। তার মানে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা?
উপরে পাটিতে থাকে 16টা, নিচের পাটিতে কয়টা? 16। তাই 16টা দাঁতের অর্ধ কত? 8। অর্ধ মানে 8। তাহলে দেখেন বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টা? 8টা। 32 আর 8 কত? 40। এখানে আছে কত? 50। 50 থেকে 40 বিয়োগ করেন, কত থাকে? 10। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা? এবার চাকরি পরীক্ষা আসছে, এবার আসছে নিবন্ধন, না জানি প্রাইমারিতে আসছে এখান থেকে প্রশ্ন। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? গুড। এখন দেখেন আমরা মোট বর্ণ, এখান থেকে উপরে চলে যান একটু। এখানে বলছে কি আমাদের স্বরবর্ণ কয়টা? 11টা। এর ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা আছে? মাত্র একটা। নাম কি? এই যে রি, একটা আছে। আর মাত্রাহীন আছে কয়টা? 4টা। এ, ওই, ও, আর একটা কি? ও। দেখেন একটার কোনো মাত্রা নাই, মাত্রা আছে? একটার কোনো মাত্রা নেই। তাহলে মাত্রা, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ স্বরবর্ণ কয়টা? আমাদের মাত্রাহীন স্বরবর্ণ আছে 4টা। আমাদের অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা? একটা। তা 4 আর 1 কত? 5। 11 থেকে এই 5 বিয়োগ করেন, কত থাকে? 6। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা? 6টা। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা? 6টা। এখন দেখেন 32 থেকে 6 বিয়োগ করেন, কত থাকে? এই 32 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 26। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টা? 26টা। 8 থেকে বিয়োগ করেন 1, কত? 7। বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টা? 7টা। 10 থেকে বিয়োগ করেন 4, কত? 6। বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টা? 6টা। ক্লিয়ার সবাই? আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করতেছেন একটু দ্রুত বলেন ক্লিয়ার কিনা। এরপরে আমরা অক্ষর শিখে ফেলবো। ক্লিয়ার? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করতেছেন ক্লিয়ার? এটা নীল আকাশের তারা, জি, কত সুন্দর আইডির নাম লিখছেন। ওকে, ক্লিয়ার। এবার লেখেন অক্ষর। অক্ষরকে ইংরেজি কি বলে? অক্ষরকে ইংরেজিতে কি বলে? সিলেবল। অক্ষরকে ইংরেজিতে কি বলবে? সিলেবল। অক্ষরকে ইংরেজিতে বলে সিলেবল। অক্ষর এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিতে অক্ষর বলে। কি লেখেন এটা দেখেন, বিশেষ পরীক্ষা আসছিল। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। লিখে রাখেন, এই সংজ্ঞাটা আসছে কিন্তু। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলে? অক্ষর বলে। বিশেষ পরীক্ষার প্রশ্ন এটা। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। অক্ষর হলো 2 প্রকার। এই যে দেখেন এখানে হাইলাইটসে, বাংলা হাইলাইটসের পৃষ্ঠা নম্বর কত? 13 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে অক্ষর। এখানে লিখে দিছি, ক্লাস নোটের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে যেগুলা বিভিন্ন চাকরি, এই যে দেখেন বন্ধন শব্দটি সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বিশেষ পরীক্ষা আসছে, এবার নিবন্ধন পরীক্ষায় কিন্তু আসছে। ঠিক আছে, কিভাবে অক্ষরগুলো আসে এখানে কিন্তু দিয়ে দিছি। ওকে, আমি এটা বুঝাই দিচ্ছি, তাহলেই পারবেন। আচ্ছা, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টি কি বলে? এবার লেখেন অক্ষর 2 প্রকার। অক্ষর কত প্রকার? 2 প্রকার। 1 নম্বরে মুক্তাক্ষর, 2 নম্বরে বদ্ধাক্ষর। এটাকে বলে ওপেন সিলেবল। ওপেন সিলেবল, এটাকে বলে ক্লোজড সিলেবল। একটা হলো ওপেন সিলেবল আর একটা কি ক্লোজড সিলেবল। তাহলে অক্ষর 2 প্রকার, একটা হলো মুক্তাক্ষর আর একটা কি বদ্ধাক্ষর। মনে থাকে তো, অক্ষর হলো 2 প্রকার। ইংরেজিতে কিন্তু 4 প্রকার। ইংরেজিতে কত প্রকার? 4 প্রকার। তাহলে গেল এটা অক্ষর 2 প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। পরীক্ষায় কিভাবে আসবে দেখেন, নিচে পল্লী বিদ্যুতের এডিতে আসছিল, নিচের কোনটি একাক্ষর শব্দ? নিচের কোনটি একাক্ষর শব্দ? ঠিক আছে, এরপর দেখেন চাকরি পরীক্ষা কিভাবে আসে।
বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? কয়টি অক্ষর আছে? এই একটা প্রশ্ন। ঠিক আছে, আরেক নাতিশীতোষ্ণমণ্ডল, এটাও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষা আসছে। নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে কয়টি অক্ষর আছে? খেয়াল করেন। তা নিচের কোনটি একাক্ষর শব্দ? ঠিক আছে, দেখেন এরকম একটা শব্দ আমি যদি বলি, একটা জিনিস মাথা রাখবেন, পাশাপাশি যদি দুইটা ধ্বনি থাকে, স্বরধ্বনি থাকে, তাহলে একটা ধরবো। এগুলা বের করার মূল নিনজা টেকনিক হলো, আমরা যেরকম উচ্চারণ করেও আপনি পারবেন, অথবা আপনি যদি উচ্চারণ করতে প্রবলেম হয়, আপনি পরীক্ষার হলে প্রশ্নের উপরে ভেঙে ফেলবেন। কি করবেন? ভেঙে ফেলবেন আর কি। ঠিক আছে, এখন দেখেন এখানে আছে বোন, ক নাম্বারে অপশনে কি বোন, এ নাম্বার খ নাম্বার দিবে ভাবি। ঠিক আছে, গ নাম্বার দিল কি জামাই, এরপর কি দিল না বউ দেবে না, বোন ভাবি জামাই, আর একটা দিল শালি। কি দিল? শালি। তাহলে নিচের কোনটি একাক্ষর শব্দটি বের করতে পারবেন? যে বোন ভাবি জামাই শালি। একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, এগুলো যদি আপনি খাস বাংলায় যেরকম আমরা চ্যাটিং করি, ঠিক আছে, ওরকম। যেমন এরকম বোন, এটা এভাবে লিখবেন ইংলিশে BON বোন, আবার সিস্টার লিখবেন না, কি লিখবেন? বোন, BON বোন। ঠিক আছে, এখন বোন বান লিখছে, মাঝখানে স্বরধ্বনি আছে কয়টা? একটা। তো এরকম খাস বাংলায় ভাঙবেন, যদি দেখেন একটা স্বরধ্বনি থাকে তাহলে সেটা ওই কয়টাই কি হবে? অক্ষর হবে। তা এখানে এই বনে একটা মাত্রা, নিচের কোনটি একাক্ষর শব্দ? উত্তর কি হবে? বন। এখন থেকে ভাবি হয় কিনা? ভাবি, এটা যদি ভাঙেন তাহলে কি হয়? VA ভা BIB ভাবি। তো এখানে কিন্তু আছে দুইটা, কয়টা? দুইটা। তাহলে ভাবি শব্দে অক্ষর আছে কয়টা? দুইটা। জামাই শব্দের কয়টা আছে? জামাই, এই দেখো জে জা MAI, MAI। পাশাপাশি যদি দুইটা ভাল থাকে তাহলে একটা ধরবো, কয়টা? একটা। তাহলে জামাই শব্দে অক্ষর আছে কয়টা? এই একটা আর এই একটা, দুইটা, তিনটা না কিন্তু, কারণ পাশাপাশি দুইটা ভালো থাকলে কয়টা ধরবো? একটা। তাহলে জামাই শব্দে অক্ষর আছে কয়টা? দুইটা। দুইটা, এই একটা এই একটা, কয়টা? দুইটা। তাহলে এখানেও অক্ষর আছে দুইটা। ভাবিতেও কয়টা? দুইটা। শালিতে কয়টা আছে? এসে সা এলাইলি, শালি। যদি এভাবেও লেখেন এসেইছে সা এলাইলি, কোনো সমস্যা নাই, একটা দুইটা, একটা দুইটা। তাহলে শালি শব্দে অক্ষর আছে কয়টা? দুইটা। শালি শব্দে কয়টা? দুইটা। এবারে দেখেন এখানে কি আছে? বিশ্ববিদ্যালয় শব্দটিতে অক্ষর আছে কয়টা, তাই না? এরকম আপনার অপশনে দিয়ে দিবে 5, অপশনে দিয়ে দিবে 6, অপশনে দিয়ে দিবে 4, অপশনে দিয়ে দিবে কত? 7। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে আপনারা বের করেন তো। এটা কি করবেন? খাস বাংলায় আপনি ভাঙবেন। খাস বাংলায় কি করবেন? এভাবে লিখবেন, দেখেন BIS 20, SSO বিশ্ব, BID বিদ দিয়ে দা LOI লয়, বিশ্ববিদ্যালয়। ভাওয়াল কয়টা? 1 2 3 4 5। সুতরাং বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর আছে কয়টা? 5টা। এবারে দেখেন নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে কয়টি অক্ষর আছে, তাই না? আপনি এভাবে ভাঙবেন, এনে না তিয়াইতি নাতি ইসাইসি নাতিশি তিয়স্তোষ এনো নাতিশীতোষ্ণ MON মন DOL ডোল, নাতিশীতোষ্ণ মণ্ডল। তো এখন ভাওয়াল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সুতরাং নাতিশীতোষ্ণমণ্ডল শব্দে অক্ষর আছে কয়টা? 7টি। স্যার ভর্তি হতে চাই, এখন কি ভর্তি হয়ে যাবে? যাবে 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 যাবে। 1950 টাকা পাঠাই দাও, তাহলেই হবে। এ কয়টা হইলো? আচ্ছা পারবেন। অক্ষর রিলেটেড যদি কোনো প্রশ্ন কোনো চাকরি পরীক্ষায় আসে, এখন চাকরি পরীক্ষায় যে এটাই দিবে এরকম আছে নাকি? এখন দেখা গেল আপনি একটা চাকরি পরীক্ষা দিতে গেছেন, চাকরি পরীক্ষা দিতে গেছে, যাই দেখলে পরীক্ষায় আসছে ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে? কয়টি অক্ষর আছে বলেন তো? ভাই শব্দে কয়টা আছে?
ভাই শব্দে কয়টা? কয়টা? একটা। ভাই শব্দে কয়টা আছে? একটা অক্ষর আছে। ভাই শব্দটিতে কয়টা? একটা। তাহলে ভাই শব্দ এইভাবে লিখবেন ভাই। আপনি যদি এভাবে লেখেন BHAI এভাবেও লিখতে পারেন, যদি VAI এভাবেও লিখতে পারেন, যে যার উচ্চারণ যেরকম। পাশাপাশি দুইটা থাকলে কয়টা ধরবো? একটা। সুতরাং ভাই শব্দে কয়টা আছে? একটা। অক্ষরটা ক্লিয়ার সবাই? অক্ষর ক্লিয়ার? পারবেন? পারবেন? পারবেন তো? কথা কর না, ক্লিয়ার? এখন যদি কোনো পরীক্ষা দেখেন আসছে কি বঙ্গবন্ধু শব্দে কয়টি আছে বলেন তো? বঙ্গবন্ধু শব্দে কয়টি অক্ষর আছে? দ্রুত বের করেন। এরপরে 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। 10 মিনিট ব্যাকরণের আলোচ্য বিষয়টা পড়াই দেবো। এটাও বাজারে গাইডে অনেক ভুল আছে। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? বঙ্গবন্ধু শব্দে কয়টা আছে? দ্রুত বলেন। কয়টা? শিওর? শিওর? শিওর শিওর শিওর? দেখি আমাদের রজনীগন্ধা লিখছে 2টা, শেখ রুহুল হোসেন লিখছে 2টা, নীলোৎপল দেখেন। এই যারা 2টা বলতেছেন তারা আসলে না বুঝে বলতেছেন। এতক্ষণ কি বুঝাইলাম কন? একটু প্রেমও বুঝেন না? হ্যাঁ, এরা প্রেমও বুঝে না। এমনি কিন্তু প্রেমে কিন্তু অহরহ সেটিং করে। এভাবে লেখে কি জানেন? এই যে লেখো বিয়ে বা বিয়ে বাবু কি করো, কে আই কি এর এলে, এভাবে লেখে কিন্তু বাবু কি করো। SMS কিন্তু অ্যাভেলেবেল লেখে। দেখে জি স্যার, ওই দেখছো ও লেখে, দেখছেন ও লেখে কয় জি স্যার। আবার লেখে বিয়ে বা বিউ বাবু খাইছো, কে খাই এসেছো, এই দেখছেন। এইগুলো ঠিকই লিখতে পারে, তো এইগুলো এত সুন্দর SMS লিখতে পারে, কিন্তু এইটা পারে না। একই তো জিনিস। বাবু শব্দে ভালো কয়টা দেখো? একটা দুইটা। তার মানে বাবু শব্দে এই যে দেখো বাবু, তা বাবু শব্দে অক্ষর আছে কয়টা? 2টা। এই যে একটা ভয়েল একটা ভয়েল, তো সহজ না? তা এখানে যদি এটা না পারে, বঙ্গবন্ধু এভাবে লিখবেন BON বং, GO গো বঙ্গ, বন্ধু BON বন, DU ডু। তা ভাওয়াল কয়টা? একটা দুইটা তিনটা চারটা। সুতরাং কয়টা? 4টা। কি কি এবার পারবেন? পারবেন? এদের প্রেম শিখাইতে হবে, কিভাবে SMS দিতে হয়, কিভাবে চ্যাটিং করতে হয়, এগুলো আমারে শিখাইতে হইব। হ্যাঁ, তুমি যেভাবে লেখো, কারণ তোমার প্রেমের সাথে তো আমার প্রেম মিলবে না, আমার চ্যাটিং এর সাথে তো তোমার চ্যাটিং মিলবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রত্যেকের উচ্চারণ অনুযায়ী তো শিখি থাকবে। আচ্ছা ক্লিয়ার? সবাই পারবেন? লিখছেন? বদ্যাক্ষর আর মুক্তাক্ষর এখন আর বোঝার লাগবে না। উচ্চারণ শেষে ভাল থাকলে মুক্তাক্ষর, উচ্চারণ শেষে কনসোনেন্ট থাকলে কি বদ্যাক্ষর। আচ্ছা, মুক্তাক্ষর আর বদ্যাক্ষর একটু বুঝাই দিই তাহলে, তাই না? কি যেন একটা শব্দ লিখছিলাম, নাতিশীতোষ্ণ মণ্ডল না? আচ্ছা, আর একটা লেখি তাইলে, কিং কর্তব্য বি মূর, তাই না? আচ্ছা, এই শব্দটিতে কয়টি অক্ষর আছে তাই তো? তা দেখেন, KIN কিং, KOR কর, তিয়বি তপ, বিয়ব কিং কর্তব্য বিমূর, BIB MUR মূর, তাই না? ভালো কাটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তার মানে এখানে কয়টা অক্ষর আছে? এই শব্দটির 6টা। লিখছেন? এবারে দেখেন এখানে কি, এখানে এই দেখেন, তাহলে কিং কর্তব্য বিমূর শব্দটিতে অক্ষর আছে কয়টা? 6টা। এখন দেখি, যদি পরীক্ষায় বলে যে এই শব্দটিতে কয়টি মুক্তাক্ষর আর কয়টি কি বদ্যাক্ষর আছে, তা আমি বলেছি উচ্চারণের শেষে যদি কনসোনান্ট থাকে তাহলে কি হবে? বদ্যাক্ষর। আর উচ্চারণ শেষে যদি ভাওয়াল থাকে তাহলে কি? মুক্তাক্ষর। বদ্যাক্ষর মানে কি? বন্ধ হয়ে যাওয়া। আর মুক্তাক্ষর মানে কি? ঠোঁট খুলে যাবে। অর্থাৎ ঠোঁট, বদ্যাক্ষর মানে ঠোঁটটা কি বন্ধ হয়ে যাবে, আর মুক্তাক্ষর মানে ঠোঁটটা কি খুলে যাবে। সোজা সিস্টেম। আপনি দেখেন, কিং, KIN কিং, কর তব বো বি মূর, তা কয়টা আছে? 1 2 3 4 5 6, কয়টা হলো? 6টা। এখন দেখেন কিং, এখানে উচ্চারণ শেষে কি কিং থেমে গেছে, কিন্তু তার মানে কিং থেমে গেছে, কিন্তু থামা, তার মানে বদ্যাক্ষর। আবার কনসোনেন্ট আছে, তার মানে এটা কি বদ্যাক্ষর। কর থেমে গেছে কিন্তু, আবার আর কনসোনেন্ট, তার মানে এটাও বদ্যাক্ষর। তব এটাও থেমে গেছে, এটাও কি শেষে কনসোনেন্ট, এটাও কি
বদ্যাক্ষর। এটা দেখে বো, ঠোঁট খোলা, বো একদম খুলে গেছে, তাই না? অনেকক্ষণ শ্বাস কিন্তু অনেকক্ষণ রাখা যায়, অর্থাৎ শ্বাস যদি অনেকক্ষণ রাখা যায় তাহলে সেটা কি মুক্তাক্ষর। অথবা যদি উচ্চারণ সেটা ভালো থাকে তাহলেও কি মুক্তাক্ষর। তাহলে ও আছে তার মানে এটা মুক্তাক্ষর। আবার কি বি, শ্বাস অনেকক্ষণ রাখা যায়। এই যে আবার আই আছে তার মানে ভাল, তার মানে এটা কি মুক্তাক্ষর। মুর, এটা কি শেষে কনসোনেন্ট আছে তার মানে এটা কি বদ্যাক্ষর। তো দেখেন উচ্চারণের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে বদ্যাক্ষর। তাহলে এই কিং কর্তব্য এই শব্দটাকে বদ্যাক্ষর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে বদ্যাক্ষর কয়টা পাইলাম? চারটা। আর মুক্তাক্ষর কয়টা পাইলাম? দুইটা। এই ক্লিয়ার? 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 এই যারা আছেন এবার ক্লিয়ার তো? মুক্তাক্ষর বদ্যাক্ষর দুইটাও শিখাই দিলাম। এত বিস্তারিত তো বিসিএস ক্লাসে পড়াই। শামীম রেজা স্যার আপনার নাম্বারটা একটু দরকার। আচ্ছা দিয়ে দিচ্ছি, 01755072190 দিয়ে দিলাম তোমাকে। আচ্ছা এটা কি ক্লিয়ার? কথা কর না, ক্লিয়ার? মুক্তাক্ষর বদ্যাক্ষর ক্লিয়ার? আচ্ছা দেখেন, গুড গুড গুড। এবারে দেখেন ব্যাকরণ। এবারে কি লিখবো আমরা? ব্যাকরণ। এই যে ব্যাকরণ বানানে অনেকে আকার দেন, অনেকে দেন না, এই বিপদটাই কিন্তু পড়েন। ব্যাকরণ বানানটা কি? অনেকে ব্যাকরণ বানান এভাবে লেখেন ব্যাকরণ, আর কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা নিজেরাও বুঝেন না। ভালো করে খেয়াল রাখেন, সন্ধিগঠিত নিয়ম, কোনো বর্ণের সাথে যদি জফলা থাকে ওইটারে কি করবেন? রস্বইকার করে দিবেন। এখন দেখেন আপনি এইটা হবে নাকি এইটা। আচ্ছা দেখেন ব্যাকরণ, এটার সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? বয়জাফলায় আকার আছে না? আমি বলছি কি যদি কোনো বর্ণের সাথে জফলা থাকে ওটা কি করবেন? রস্বইকার করে দিবেন। তাহলে হবে বি যোগ, এখানে আকার আছে লেখেন আ ক র ন, তার বি যোগ আকারণ। এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করেন কি হয়? এই বয় জফল আছে রস্বইকার, বি যোগ আকার নাই তার মানে অ, অ ক র ন। আপনি কোন কি বি যোগ আকারণ নাকি অকরণ? বি যোগ আকারণ। অকরণ বলতে কোনো শব্দ নাই, তাহলে বি যোগ আকারণ সমান ব্যাকরণ। সুতরাং ব্যাকরণ মানে জফলায় আকার আছে। ব্যাকরণ শব্দে কি হবে? জফলায় কি আকার আছে, তাহলে মানে ব্যাকরণ বুঝে গেছি আমরা। এখন দেখেন ব্যাকরণ, এখান থেকে প্রশ্ন আসে বাংলা, যে ব্যাকরণকে লিখে রাখেন, ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। রাখেন, ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। দ্রুত লেখেন, ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। দ্রুত লেখেন। তাহলে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বি যোগ আকরণ। আর যদি বলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি জানেন? যদি পরীক্ষা বলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি, এই দুইটা আপনারা ভুল করেন। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান ব্যাকরণ। আর যদি বলে ব্যাকরণ শব্দের সন্ধি কি? বি যোগ আকরণ। ব্যাকরণ শব্দের সন্ধি কি? বি যোগ আকরণ। আর যদি বলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন সমান ব্যাকরণ। আবার বলতে পারে ব্যাকরণ শব্দটিতে উপসর্গ আছে কয়টি? দুইটা, এই একটা এই একটা, তাই না? ব্যাকরণ শব্দ কি কি ব্যাকরণ শব্দটি কি কি যোগে গঠিত? উপসর্গ প্লাস কৃত প্রত্যয় যোগে গঠিত। দেখেন এটা হলো উপসর্গ আর এটা হলো কৃত প্রত্যয়। তাহলে ব্যাকরণ শব্দটি উপসর্গ প্লাস কৃত প্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? দুইটা। তা ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আর ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ আকারণ। এই লিখছেন, কথা কন না, লিখছেন। আচ্ছা এরপর দেখেন প্রশ্ন আসবে কি, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? কে পারেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি বলো? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? কে পারেন? অনলাইনে যারা আছেন দ্রুত কমেন্ট করেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার আন্দাজে ঢিল মারেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? খেয়াল রাখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম
কি মনে রাখবেন? শ্যাম্পু রসগোল্লা। কি মনে রাখেন? মনে রাখেন শ্যাম্পু রসগোল্লা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? শ্যাম্পু রসগোল্লা। তো এই যদি শ্যাম্পু রসগোল্লা না থাকে টিক দিবেন কোনটা? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা যদি অপশনে না থাকে টিক দিবেন এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, এটা হবে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। এখানে বলছে বাংলা ভাষার, এখানে বলছে বাংলা ভাষায়। একটা জিনিস মাথায় রাখবেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণটা কিন্তু বাঙালিরা রচনা করেনি, পর্তুগিজ মনোয়েল দা আসুম্পসাও। নাম কি ব্যক্তিটার? বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদকে মনোয়েল দা আসুম্পসাও। এই ব্যক্তি গাজীপুরের ভাওয়ালে বসে এই বইটা লিখছে। কোথায় বসে লিখছে? গাজীপুরের ভাওয়ালে বসে লিখছে, পর্তুগিজ বাংলা মিক্স করে। এটা আসলে ভোকাবুলারিও টাইপের, ভোকাবুলারিও টাইপ। আমাদের বাংলা ব্যাকরণটাই ভোকাবুলারিও টাইপে তিনি লিখছেন। তাই বাংলা ভাষার প্রথম অভিধানও যদি বলে তাহলে হবে শ্যাম্পু রসগোল্লা। যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ তাও হবে কি? শ্যাম্পু রসগোল্লা। মনে থাকবে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি? শ্যাম্পু রসগোল্লা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি? শ্যাম্পু রসগোল্লা। যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদকে তাও হবে কে? মনোয়েল দা আসুম্পসাও। যদি বলে বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতাকে তাও হবে মনোয়েল দা আসুম্পসাও। তিনি এই বইটা কোথায় বসে রচনা করেন? এর আগে কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আসছে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন জেলায় রচিত হয়? গাজীপুর। কোথায়? ভাওয়াল। এই বইটি কোথা থেকে প্রকাশ পায়? এই বইটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায়। কত সালে? 1743 সালে এই বইটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায়। আর এই বইটির রচয়িতা বুঝলাম, এই বইটি কত সালে? 1743। কোথা থেকে প্রকাশ পায়? পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায়। মনে থাকবে রোমান লিপিতে এটা প্রকাশ পায়। এবার দেখেন, যদি অপশন এই শ্যাম্পু তো মানে কি, অর্থাৎ বইটার নাম কি? ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পর্তুগিজ। বেনগল্লা মানে মনে রাখবেন রসগোল্লা। এত বড় নাম মনে থাকবে না পরীক্ষা টিক দিতে। বইটার নাম কি? ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পর্তুগিজ। এই জন্য বইটার নাম সহজভাবে মনে রাখার জন্য রসগোল্লা। আর শ্যাম্পু মানে ওই মনোয়েল দা আসুম্পসাও। লোকটার নাম কি? মনোয়েল দা আসুম্পসাও। যদি কোনো কারণে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এই লোকটার নাম না থাকে তাহলে আপনি টিক দিবেন এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু বেঙ্গল, বাজারে গাইড বই ভুল আছে কিন্তু। বইটার নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা 1778 সালে প্রকাশ পায়। আর এই বইটার রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বইটার রচয়িতাকে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। লেকচার শিটের ভিতরে সব দেয়া আছে। বইটার রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। আবার দেখেন এই বইটা প্রকাশ পায় কত সালে? 1778 সালে। কোথা থেকে প্রকাশ পায়? হুগলি প্রেস থেকে প্রকাশ পায়। এরপরে যদি এটাও পরীক্ষা অপশনে না থাকে তখন দেখবেন এটা আছে কিনা, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইটা প্রকাশ পায় 1801 সালে। শ্রীরামপুর মিশন থেকে এই বইটা প্রকাশ পায় কত সালে? 1801 সালে। আর এই বইটার রচয়িতা উইলিয়াম কেরি। বইটার রচয়িতা কে? এই বইটার রচয়িতা উইলিয়াম কেরি। এরপর যদি বলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ অথবা ব্যাকরণ গ্রন্থের নাম কি? উত্তরটা হবে গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা প্রকাশ পায় 1833 সালে। কত সালে? 1833 সালে। আর এই বইটার রচয়িতা রাজা রামমোহন রায়। লোকটার নাম কি? রাজা রামমোহন রায়। তাহলে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা লিখলো কে? এই রাজা রামমোহন রায়। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। প্রথম বাঙালি। হ্যাঁ, এই তো গুড, প্রথম বাঙালি। আচ্ছা লিখছেন, এটা লিখছেন, এই লিখছেন, এটা লেখা শেষ, বাকিটা লেখা আছে। এবার দ্রুত লেখেন, 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ হবে। বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, বাকি জিনিসগুলা শীট থেকে পড়ে ফেলবা, বিগত সালের প্রশ্নগুলো সব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণ কেন? পৃথিবীর যে কোনো ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। মনে থাকে তো? বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি? 4টি। ভালো করে খেয়াল রাখেন। 1 নম্বরে কি? ধ্বনিতত্ত্ব। ইংরেজিতে কি বলে? ফনোলজি।
লজি, শীটে কিন্তু দেয়া আছে সুন্দর মতো, ধ্বনিতত্ত্ব। ইংরেজিতে কি বলে? ফনোলজি। আর ফনেটিক্সের বাংলা কি? ধ্বনি বিজ্ঞান। ফনেটিক্সের বাংলা কি? ধ্বনি বিজ্ঞান। আর ফনোলজির বাংলা কি? ধ্বনিতত্ত্ব। মনে থাকে জানো, ফনোলজির বাংলা হলো ধ্বনিতত্ত্ব, আর ফনেটিক্সের বাংলা কি? ধ্বনি বিজ্ঞান। পারিভাষিক শব্দে আসতে পারে, লিখে রাখেন এক কথায়, একটা জায়গায় লিখে রাখেন ফনেটিক্স, PHNNATICS। ফনেটিক্স বাংলা কি? ফনেটিক্সের বাংলা হলো ধ্বনি বিজ্ঞান। মনে থাকে জানো, কি হবে? ধ্বনি বিজ্ঞান। আর ফনোলজির বাংলা কি? ধ্বনি তত্ত্ব। ক্লিয়ার সবাই? ফনেটিক্সের বাংলা কি? ধ্বনি বিজ্ঞান। আর ফনোলজির বাংলা কি? ধ্বনি তত্ত্ব। এগুলো কিন্তু পরীক্ষা আসে। তার বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি? 4টি। একটু টেকনিক দিয়ে লিখে রাখেন, টেকনিক দিয়ে নালেই মনে থাকবে। ধ্বনি, ন, স, বাকযন্ত্র। ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণ। ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণ মিলে কি করলো? বর্ণ মিলে, এই যে ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণ মিলে সন্ধি করে। তা কি লিখলাম? ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণ মিলে সন্ধি করে। এটা একটু মনে রাখেন। ন, স দিয়ে মনে রাখবেন নত্ব সত্যবিধান। তা নত্ব সত্যবিধান ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এখন আর নত্ব সত্যবিধান বলতে কিছু নাই আসলে বাংলা ব্যাকরণে, এখন আর এটা নাই। বাংলা একাডেমি নত্ব সত্যবিধানই উঠাই দিছে। তা যাই হোক, নত্ব সত্যবিধান বানানগুলো আছে, কিন্তু নিয়মগুলো মানে এখন আর বইয়ে দেয়নি। তাহলে ন, স দিয়ে কি মনে রাখবেন? নত্ব সত্য। বাকযন্ত্র, কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আসছে, বাকযন্ত্র ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। বর্ণ, বর্ণমালা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসছে যে সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়। টেকনিকটি কি? ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণ মিলে সন্ধি করে। ধ্বনি, ন, স, বাকযন্ত্র এবং বর্ণ মিলে কি করে? সন্ধি। একদম মুখস্থ। কি করবেন? এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। এই যে মুখস্থ বানাটাও খেয়াল, মুখ, খ, দন্ত স নিচে থ, সবগুলো একদম মুখস্থ করে ফেলবেন। 2 নম্বরে কি? ধ্বনিতত্ত্ব। এরপরে কি? রূপতত্ত্ব। ভুলেও আগে শব্দতত্ত্ব লিখবেন না। রূপতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্ব। বাজারে গাইড বই এটা ভুল আছে, আগে লিখছে শব্দতত্ত্ব, আসলে আগে হবে কি? রূপতত্ত্ব, পরে কি? শব্দতত্ত্ব। এটাকে ইংরেজিতে কি বলে? মরফোলজি। কোন চাকরি পরীক্ষা ধরতে পারে মরফোলজির বাংলাটা কি? রূপতত্ত্ব। মরফোলজির বাংলা হলো রূপতত্ত্ব। অপশনে রূপতত্ত্ব না পারলে টিক মারবা কোনটা? শব্দতত্ত্ব। আগে কিন্তু শব্দতত্ত্ব না, আগে কি? রূপতত্ত্ব। 3 নম্বর কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। এগুলো চাকরি পরীক্ষা আসে কিন্তু। ইংরেজিতে কি বলে? সিনট্যাক্স। সিনট্যাক্সের বাংলা হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব না থাকলে পদক্রম। মনে থাকবে? এটা অনেক বড়, এটা একটা টেকনিক লাগবে। দেখো, অন্তস্থ জ, বয়কার বার, জবার একটাই প্রবাদ। জবার একটাই প্রবাদ বা উক্তি। সে কারক, কয়কারে কা, সে কারক বুঝে না। সে কারক বুঝে না। তাই জবার একটাই প্রবাদ বা উক্তি, সে কারক বুঝে না। এটা মনে রাখবেন একদম। জ দিয়ে কি মনে রাখবেন? জ্যোতি চিহ্ন। জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বা দিয়ে মনে রাখবা কি? বাচ্য। বা দিয়া বাচ্য। এক দিয়া কি? এক কথায় প্রকাশ। এক দিয়ে কি মনে রাখবা? এক কথায় প্রকাশ। প্রবাদ দিয়ে মনে রাখবা প্রবাদ, প্রবচন। উক্তি দিয়ে উক্তি। কারক দিয়ে কারক। এই অনেক বাজারে গাইড বইয়ে ভুল আছে, কারক দেয়া আছে কোথায়? রূপতত্ত্বে। আসলে কারক কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। 3, 4 নম্বর দেখো, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব। এটা কি? অর্থতত্ত্ব। এর আরেক নাম কি? বাগর্থতত্ত্ব। বাগর্থতত্ত্ব। ইংরেজিতে কি বলে? সেমান্টিক্স। সেমান্টিক্সের বাংলা কি? অর্থতত্ত্ব। অর্থতে আরেক নাম কি? বাগর্থতত্ত্ব। এটা টেকনিক দিয়ে মনে রাখেন, প্রতি বিপরীত বাগর্থ। টেকনিকটা কি? প্রতি বিপরীত বাগর্থ। কি মনে রাখবেন? প্রতি বিপরীত বাগর্থ। প্রতি দিয়ে মনে রাখবেন প্রতিশব্দ, বিপরীত দিয়ে মনে রাখবেন বিপরীত শব্দ, বাগ দিয়ে মনে রাখবেন বাগধারা, থয়রেপ দিয়ে মনে রাখবেন অর্থতত্ত্ব। ক্লিয়ার? তার প্রতি বিপরীত বাগর্থ। প্রতি বিপরীত বাগর্থ। তার পরীক্ষা আসবে প্রতিশব্দ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে। পরীক্ষা আসবে বিপরীত শব্দ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে। বাগ দিয়ে মনে হয় বাগধারা। বাগধারা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? অর্থতত্ত্বে। ক্লিয়ার সবাই? থয়রেপ দিয়া অর্থতত্ত্ব।
আচ্ছা, যারা অনলাইনে আছেন ক্লিয়ার কিনা দ্রুত বলেন। এবার দেখেন তার ধ্বনি তত্ত্ব কিভাবে মনে রাখবা। ধ্বনি নশা বাকযন্ত্র এবং বর্ণ মিলে সন্ধি করে। তাহলে নত্ব সত্যবিধান বাকযন্ত্র বর্ণ বর্ণমালা সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্ব আমাদের পড়ার কোনো দরকার নাই। বাক্যতত্ত্বে আলোচিত হয়। জবার একটাই প্রবাদ বা উক্তি, সে কারক বুঝে না। তো যতে যতিচ্ছিন্ন বাতে বাচ্য একে এক কথায় প্রকাশ, প্রবাদে প্রবাদ প্রবচন, উক্তিতে উক্তি, কারকে কারক, এগুলো আলোচিত হয় কোথায়? বাক্যতত্ত্বে। এবার অর্থতত্ত্বে বা বাগর্থ তত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? প্রতি, বিপরীত, বাগর্থ। প্রতি দিয়ে মনে রাখবেন প্রতি শব্দ, বিপরীত দিয়ে বিপরীত শব্দ, বাগ দিয়া বাগধারা। এছাড়া ব্যাকরণের যত টপিক আছে কোথায় আলোচিত হবে? রূপতত্ত্বে। পরীক্ষা যদি আসে ক্রিয়ার কাল ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। যদি বলে সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। যদি বলে উপসর্গ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? যদি বলে প্রকৃতি প্রত্যয় ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সব রূপতত্ত্বে। ক্লিয়ার সবাই? কথা কন না, ক্লিয়ার ক্লিয়ার? আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। যারা অনলাইনে আজকে নতুন আছেন কমেন্টের মাধ্যমে জানান ক্লাসটা কেমন লাগলো। আজকে 10 থেকে 20তম গ্রেডের সকালের ব্যাচের প্রথম বাংলা ক্লাস অনুষ্ঠিত হলো। আজকে 10 থেকে 20তম গ্রেডের প্রথম বাংলা ক্লাস অনুষ্ঠিত হলো। ক্লাসটা কেমন লাগলো দ্রুত বলেন। এখন কি করবেন? এই যে আপনাদের শীট দিয়েছি, এই শীটগুলো যে আপনাদেরকে দিয়েছি ফ্রিতে, এই শীট থেকে এখানে পড়বেন একেবারে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের আগ পর্যন্ত এই পৃষ্ঠা করে একদম তাম্মা বানায় ফেলাইবেন। অর্থাৎ আজকে আপনাদের হোমওয়ার্ক দিলাম কত থেকে কত? আজকে হোমওয়ার্ক 1 থেকে পৃষ্ঠা 15, 1 থেকে 15 পৃষ্ঠা তাম্মা বানায় ফেলাইবেন। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন আমার কাছে বলবেন। যারা অনলাইনে ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দেবেন প্রয়োজন, মনে থাকবে তো? কিন্তু কোনো কিছু না বুঝা মুখস্থ করা যাবে না। একটা চাকরি পাইতে হবে, ঠিকই ক্লিয়ার? একটা চাকরি যদি না পান জীবনে কোনো দাম থাকবে না ভাই। ভাষা জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই। এই পর্যন্ত পড়া দিলাম আজকে হোমওয়ার্ক 1 থেকে 15 পৃষ্ঠা, কিন্তু ক্লিয়ার? মনে থাকে জানো হোমওয়ার্ক কত পৃষ্ঠা? 1 থেকে 15 পৃষ্ঠা হাইলাইটস থেকে পড়ে ফেলবেন, ঠিক আছে? কোনো ধরনের বাজারের গাইড বই পড়ার দরকার নাই। 9-এর নতুন বোর্ড বই লাগবে না, পুরাতন বোর্ড বই লাগবে না। খালি এখান থেকে কি করবেন? এটা পড়ে ফেলবেন, মনে থাকে জানো। দেখিয়ে শর্মা দাস অধরা লিখছে, স্যার এত ভালো করে আগে বুঝিনি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, গুড। নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, গুড। ভর্তি হব কিভাবে স্যার? কিছু পাতা। আচ্ছা দেখেন, যারা ভর্তি সংক্রান্ত দেখেন লিখে দিচ্ছে, যদি এই দেখেন 10 থেকে অথবা 11 থেকে যাই বলেন না কেন, এই 10 থেকে 20তম গ্রেড আজকে যে ক্লাসটা হলো প্রথম, এই 10 থেকে 20তম গ্রেডের এই যে কোর্স, এই কোর্সটার কোর্স ফি হলো ভাইয়া 1950 টাকা। অনলি কত? 1950 টাকা। এর সাথে কিন্তু এই লেকচার শিট 4টা বই, এরকম 4টা বই কিন্তু আপনারা ফ্রি পাবেন, কোনো টাকা দিতে হবে না। এই 4টা বই 1950 টাকা। যাদের আর্থিক সমস্যা খুবই খারাপ, টিউশনি করেন, তারা দিবেন 1800 টাকা। যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তারা দিবেন 1650 টাকা। আর কোনো টাকা পয়সা দিতে হবে না। আর কোর্সের মেয়াদ কত? কোর্সের মেয়াদ হলো ভাইয়া 3 মাস, 3 মাস প্লাস। কোর্সের মেয়াদ কত? 3 মাস প্লাস। এবার দেখেন এই হলো অবস্থা। আর কিছু নাম্বার দিতে হবে, তাই না? নাম্বার দিই 01939 96 46 23, ঠিক আছে না? 01939 96 46 23 লিখছেন? যদি নম্বর আরো লাগে আমার নম্বরটা 01755072190। যাদের আর্থিক সমস্যা আছে তারা এই নাম্বারে কল দিবেন। যাদের টাকা পয়সা একটু সমস্যা আছে, লিখছেন? স্যার শ্যাম্পু রসগোল্লার মানে বুঝি নাই। দেখছেন শ্যাম্পু মানে কি? ওই লোকটার নাম, বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদের নাম মনল দা আসুন পোসাও। আর রসগোল্লা মানে কি? উনি যে বইটা লিখছে বইটার নাম কি? ভোকাবুলারিও এম ইদিওমা বেন গল্লা ই পর্তুগিজ। বেন গল্লা মানে রসগোল্লা, এভাবে মনে রাখবেন। ক্লিয়ার? আরেকজন স্যার শুধু কি বাংলা পড়াবেন? আরে না, কি বাংলা, শুধু কি বাংলা? সব সাবজেক্ট। আমি তো আজকে নিলাম, কালকে সাইদুল স্যারের ইংরেজি ক্লাস, তাই না? আগামীকাল সাইদুল স্যার। সপ্তাহে 5 দিন ক্লাস। ক্লাস কয় দিন? সপ্তাহে 5 দিন ক্লাস। সপ্তাহে 5 দিন ক্লাস। সব সাবজেক্ট, বাংলা হবে, ইংরেজি হবে, জিকে হবে, জিকের ভিতরে দৈনন্দিন বিজ্ঞান ক্লাস হবে, আইসিটি ক্লাস হবে, তারপর বাংলাদেশ বিষয় ক্লাস হবে, আন্তর্জাতিক বিষয় ক্লাস, ইংরেজি ক্লাস, ম্যাথমেটিক্সের ক্লাস,
কি বলেন? ক্লিয়ার ক্লিয়ার। ক্লাস প্রতিদিন না, সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস, সকল সাবজেক্ট কি কি সাবজেক্ট পড়ানো হবে, অর্থাৎ একটা চাকরি পেতে গেলে আপনাকে কি করতে হয়? প্রথমে বাংলা পড়তে হবে, এরপর কি ম্যাথ পড়তে হবে, এরপর কি জিকে মানে সাধারণ জ্ঞান পড়তে হবে, তাই না? এরপর কি ইংলিশ পড়তে হবে। এই সকল সাবজেক্টই কিন্তু পড়ানো হয়। হ্যাঁ, বিজ্ঞান হবে। ক্লাসের সময় কখন? আমাদের কিন্তু ব্যাচ 3টা, একটা হলো সকাল 9টা 30 মিনিটে, আর একটা বিকেল 5টায়, আর একটা সন্ধ্যা 7টা, আর একটা সন্ধ্যা কি 7টা মনে থাকবে। একটা সকাল 9:30টায়, একটা বিকেল 5টা, আর একটা কখন? সন্ধ্যা 7টা। আমাদের 10 থেকে 20তম গ্রেডের এই 3টা, কয়টা? এই 3টা ব্যাচ আমাদের 10 থেকে 20তম 3টা ব্যাচ। আর মেহেরিন মিম লিখে, স্যার শুরু করতে অনেক দেরি করেন। কোনো কিছু শুরু করতে একটু দেরি লাগে। তুমি যদি বিয়ে করো, দেখবা তুমি বিয়ে করতে গেলেও কি মসজিদে টাইম দিছে, কি কখন মসজিদে টাইম দিছে, বিয়ে হবে বিকেল 5টায়, বাজাই দেয় 6টা, 5:30 বাজায়, বাজে না? এখন তোমারও কি করছেন, বাসর ঘর করার টাইমও দিয়ে দিছে কয়টায়? 12টায়। এই বাসর ঘরে ঢুকছে 3টায়, এদিকে ছবি তুলতে তুলতে শেষ। তারপর কি বাংলাদেশের যদি ওয়াজ মাহফিলের টাইম দেয়, তাও দেখবেন কি হুজুররাও দেরি করে। এবার পলিটিশিয়ান নেতারা যদি হয়, যদি কি বিকাল 3টায় জনসভা অনুষ্ঠিত হবে, নেতায় আসছে কয়টায়? 3:30 বা 4টায়। তাই কোনো যদি স্কুল কলেজে যদি ক্লাস হয়, যদি বলে আসছে ক্লাস 10টায়, ওই টিচার ঢোকে কয়টায়? 10:05 বা 10:10। তেমনি এখানে তো আইটি সেক্টর, কি ক্লাস? এটা তো আইটি অনেক সময় নেটে প্রবলেম করে, অনেক সময় ক্যামেরায় প্রবলেম হয়, একটু সমস্যা হতেই পারে। 5-10 মিনিট একটু ওয়েট করতে হবে। সবুরে মেয়া ফলে সব কিছুতেই কি ধৈর্য ধারণ করতে হবে। কোন ক্ষেত্রে আপনি অপেক্ষা করেন না? গার্লফ্রেন্ডরা কইছে পার্কে যাই অপেক্ষা করতে, কইছে কয়টা দেখাবে? 5টায়, আসছে কয়টায়? 5:30টায়। কিছু কইতে পারবেন? তাহলে ব্রেকআপ। এরকমই মনে থাকবে। আচ্ছা, যাই হোক, ভর্তির জন্য এই নম্বরগুলোতে কল করে আপনারা ভর্তি হয়ে যান। হ্যাঁ, ভালো থাকবেন। স্যার অফলাইনে ক্লাস করতে চাই, সমস্যা নাই, সবাই অফলাইনে চলে আসেন। আমাদের বাংলাদেশে 16টা শাখা আছে, সারা বাংলাদেশে যে কোনো শাখায় অফলাইনে ক্লাস করতে পারবেন। পটুয়াখালী আছে, বরিশাল আছে, বগুড়া আছে, দিনাজপুর আছে, রংপুর আছে, টাঙ্গাইল শাখা আছে, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা আছে, কুষ্টিয়া শহর শাখা আছে, কক্সবাজার শাখা আছে, শনির একটা শাখা আছে, মিরপুর 10 শাখা আছে। ক্লিয়ার? গোপালগঞ্জ শাখা আছে, খুলনা 2টা শাখা আছে আমাদের, দৌলতপুর আছে, খুলনা রয়্যাল মোড় আছে। অনলাইনে পরীক্ষা একটা ভিতরে ক্লাস প্রতিদিন কয়টা থেকে হবে? বলেই তো দিলাম, টাইম সকাল 9:30টা, বিকাল 5টা, সন্ধ্যা 7টা। আর কোনো প্রশ্ন আছে? ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, ক্লাসগুলো কি থাকবে? রেকর্ড থাকবে। প্রয়োজন আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, আজীবন ক্লাস রেকর্ড। স্যার সিভিল সার্জনের জন্য এখানে ভর্তি হয়ে যাবে, এটাই সিভিল সার্জনের জন্য। এটা সিভিল সার্জন, খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, রেলওয়ে, যত চাকরি আছে সব এই একই কোর্স। কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সব এটা। ও পাবনা শাখা করেন না? পাবনা শাখা নাই, করুন। মিরপুর 10টা কোথায়? মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 3য় তলা। গোপালগঞ্জ কোথায় কোচিং স্যার? গোপালগঞ্জ হলো পোস্ট অফিস মোড়, গোপালগঞ্জ পোস্ট অফিস মোড়। যদি কেউ হাইলাইটস না পেয়ে থাকেন, অফিসিয়াল নাম্বারে কল দেন, কল দিয়ে বলেন আমি হাইলাইটস পাই নাই। আর কোনো প্রশ্ন আছে? দ্রুত বলেন। স্যার হোমওয়ার্ক কি দিচ্ছেন আবার বলেন। 1 থেকে 15 পৃষ্ঠা হোমওয়ার্ক। যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে, এই বইয়ের থেকে বাংলা 1 থেকে 15 পৃষ্ঠা হোমওয়ার্ক আপনারা যান আস্তে আস্তে। 1 থেকে 15 পৃষ্ঠা। হ্যাঁ, পড়া না পারলে মাই। অফলাইনে যারা, অনলাইনে তো আর মারতে পারুন না। অফলাইনে তো আপনাদের মাইর হবে, পড়া পারবেন না, মাইর। হ্যাঁ, এই ক্লাসের উপর পরীক্ষা হবে। হ্যাঁ, মিরপুর 10 শাখায় সরাসরি ভর্তি হওয়া যাবে। অফলাইনে যারা ভর্তি হয়েছেন, দেখেন প্রথম ব্যাচে যারা আসছিল অনেকগুলো চাকরি নিয়ে চলে গেছে। এখানে বেশি দিন থাকা লাগবে না, চাকরি পাওয়ার জন্য বেশি দিন থাকা লাগবে না, 6 মাস থাকবেন, বেশি দিন থাকা লাগে না। হাইলিস্ট কেনা যায় স্যার, ময়মনসিংহ একটা শাখা করে দান দিব। কিস্তিতে পরিশোধ করা যাবে না ভাইয়া, কিস্তিতে পরিশোধ করা যাবে না। আর কোনো প্রশ্ন? হাইলাইটস কেনা যায় না, হাইলাইটস এগুলো আমরা ফ্রিতে দিয়ে দেই। আপনি ভর্তি হলে আপনি এমনিতেই ফ্রি পাবেন। স্যার পড়া কমে দেন, গরম বেশি। আরে দূর মিয়া, কিসের পড়া? কোনো পড়া কমানো চলবে না। টাঙ্গাইলে জনতা ব্যাংক রোড 4 তারিখ উদ্বোধন হবে, 4 তারিখ টাঙ্গাইলে উদ্বোধন হবে জনতা ব্যাংক রোড।
নাহিদ আক্তার নাইসের মানে ব্যতিক্রম কিছু দেখলে মনে হয় সব পারে। ভেরি থ্যাংক ইউ স্যার। এটা কোন শাখা? এটা হলো মিরপুর 10 সামাদ ম্যানশন তৃতীয় তলা, মিরপুর 10। টাকা একসাথে দিতে হবে। অফলাইনে ভর্তি ফি হলো 4000 টাকা, অফলাইনে ভর্তি ফি 4000 টাকা ফিক্সড। অফলাইনে এক্সাম কিভাবে দিব? ক্লাসে আসবেন, এক্সাম দিবেন। সারা বাংলাদেশ অফলাইনে শাখাগুলো আপনি কী করবেন? পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অনলাইনে এক্সাম হবে, হবে না কেন? অনলাইনে এক্সাম হবে। দ্রুত বলেন, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কি না? দ্রুত দ্রুত দ্রুত। অনলাইন এক্সাম নেওয়া হবে, অনলাইনে এক্সাম নেওয়া হবে অবশ্যই। যে কটা ক্লাস ওই কটা এক্সাম। মডেল টেস্ট আছে, ইনকাম ট্যাক্স লিখিত ক্লাস আছে, অবশ্যই আছে। এটার এই ক্লাসগুলো প্রিলি প্লাস লিখিত হয়। আমি কিন্তু প্রথম লেখাই দিছি যেখান থেকে লিখিত, আজকে 1 নাম্বার লেকচার থেকে লিখিত প্রশ্ন একটা আসতে পারে শুধু, সেটা কি সাধু চলিত ভাষার পার্থক্য। আদারওয়াইজ আজকের 1 নাম্বার লেকচার থেকে কোনো পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসে না, এটা শুধু প্রিলিতে আসে। হ্যাঁ, প্রাইমারির জন্য এই ব্যাচ শোনেন ভাই, এই ব্যাচটা বিসিএস বলেন প্রাইমারি বলেন, বিসিএস একটু কম হবে, কিন্তু দেখেন অন্য সকল চাকরি পরীক্ষার জন্যই কিন্তু এটা। ভূমি অধিদপ্তরের জন্য এটাই বেস্ট, ভূমি অধিদপ্তর এটাই বেস্ট। সমাজসেবা উপজেলা, এই যে জেলা প্রশাসকের কার্যালয় নাজির পদে যত ইউনিয়ন পর্যায়ে যত সার্কুলার আছে, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যত সার্কুলার আছে, এগুলো সব এগুলাই কিন্তু। স্যার আজকে কি মিরপুর শাখা খোলা? হ্যাঁ, আজকে মিরপুর শাখা খোলা, চলে আসে, সমস্যা নাই। হ্যাঁ, এটা প্রাইমারির জন্য আমাদের আলাদা কোর্স আছে, কিন্তু এটা করলেও আপনার প্রাইমারি কাভার হবে। নিবন্ধনেও আমাদের আলাদা কোর্স আছে, এটা করলেও আপনার নিবন্ধন কাভার দিবে। এটা দিয়ে নিবন্ধন প্রাইমারি সবই কাভার হবে। এই 10 থেকে 20 নম্বর লিখিত প্লাস প্রিলি, এটা কিন্তু লিখিত প্লাস প্রিলি, লিখিত প্লাস প্রিলি উভয় স্টাইলে ক্লাস হবে। এটা লিখিত প্লাস প্রিলি উভয় স্টাইলে ক্লাস হবে। ক্লিয়ার সবাই? ওকে, অনেক টাইম দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের হটলাইন নম্বরগুলোতে কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে।